জহির ইসলাম বাসায় এসে সবার আগে রফিক সাহেবকে ফোন করলেন। রফিক সাহেবের কাঁচা ঘুম ফোনের আওয়াজে ভেঙে যায়। তিনি ফোন ধরে অত্যন্ত বিরক্তকর সুরে হ্যালো বললেন। জহির ইসলাম তড়িঘড়ি করে বললেন, আপনার বাসায় অতসী? রফিক সাহেব রাগান্বিত গলায় জবাব দেন, কেন? নিজের মেয়েকে মারতে আবার লোক পাঠাবেন? জহির ইসলাম ফোন কেটে দিলেন। এই লোক কিভাবে জানলো? তার মানে অতসী ওখানেই? কিভাবে বেঁচে ফেলল ও? ওই কি তবে মেরেছে ওদের? কিভাবে এসব সম্ভব? জহির ইসলামের মাথায় চক্কর দিয়ে উঠল। সবাই যখন জেনে গেছে সে গুন্ডা পাঠিয়েছিল, এর মানে সবাই মিলে তার বিরুদ্ধে যে কোনো স্টেপ নিতে পারে। কে স্টেপ নিবে? তাকে জেলে পাঠাবে? জেলখানা কেমন? ওখানে কি খুব কষ্ট? খাওয়া দাওয়া ঠিক মতো দেয় তো? ঘুমানোর জন্য বিছানা দেবে নাকি মাটিতে? জহির ইসলাম ভাবতে পারলেন না। ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলে অন্ধকারে। রফিক সাহেব তো আগে থেকে অতসীর সাথে কথা বলতো না। দিবা আর বেলি বেগম যাও বলতো, তারাও এবার অতসীর সাথে কথা বলা বন্ধ করে দিল। অতসী সকালে গিয়ে একবার ডেকেছিল বেলি বেগমকে, আম্মা। অন্য সময় হলে বেলি বেগম জবাবে বলতেন হুম। এবার সেটাও বললেন না। যেভাবে চুপচাপ কাঁথা ভাঁজ করছিলেন সেভাবেই করতে থাকলেন। অতসী অনেকক্ষণ দরজার পর্দা ধরে দাঁড়িয়েছিল উত্তরের আশায়, কিন্তু যখন বুঝল বেলি বেগম নিজের ইচ্ছায় অতসীকে এড়িয়ে চলছেন, সে চলে এলো। কষ্ট তো লাগলোই, সঙ্গে এক ধরনের অপ্রতিরোগ্য রাগও ঘিরে ধরল অতসীকে। দুপুরের আগে আগে অতসীর রুমে এসেছিল দিবা। অতসী শুয়েছিল। দিবাকে ঘরে ঢুকতে দেখে দ্রুত উঠে বসল। ভাবল নিশ্চয়ই কথা বলার জন্য এসেছে। কিন্তু দিবা যখন ওদের বাথরুম থেকে সাবানের কেসটা নিয়ে নিঃশব্দে চলে গেল, তখন অতসীর ভেতরে জমা রাগ অভিমানে পরিণত হয়ে চোখের দেয়াল ঘেঁষে পড়তে শুরু করলো। কি করেছে সে? অরণ্যকে বিদেশ যাওয়ার কথা বলেছে, ব্যাস এইটুকুই। এতে তারা একদম কথা বলায় বন্ধ করে দিল। অতসীর ঠোঁট কামড়ে কাঁদতে থাকে। তার পাতলা ঠোঁট বেজে জবুথবু হয়ে ওঠে। সকাল সকাল অরণ্য কোথায় যে বেরোলো অতসী জানি না। সে ঘুম থেকে ওঠার আগেই অরণ্য চলে গেছে। দুপুরের অনেক পরে অরণ্য ঘামে জবজবে হয়ে বাসায় ফিরল। গোসল শেষ করে এসে দেখল অতসী চুপচাপ উদাসী মনে বসে আছে। অরণ্য ডাকল, অতসী। অতসী সামান্য কেঁপে উঠে বলল, হুঁ। দুপুরে খাইছো? অতসী না খাওয়া সত্ত্বেও বলল, হুঁ। সত্যি? হুঁ। অরণ্য গামছা রেখে অতসীর পাশে এসে বসে। অনুসন্ধানী চোখে অতসীকে আপাতমস্তক দেখে নিয়ে বলে, কি হইছে? অতসী চাপা গলায় বলল, কিছু না। কিছু একটা তো হইছে শিওর। আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে। অতসী তাকায় অরণ্যের দিকে। ওর চোখ দুটো লাল, ভেজা। অরণ্য বিস্মিত হয়ে বলল, কেউ কিছু বলেছে? অতসী উত্তর না করে ভেজা চোখ মিলে অরণ্য দিকেই তাকায়। অরণ্য গলায় এবার খানিক কাঠিন্য যোগ করে বলে, চুপ না থেকে বলো, কে কি বলেছে? অতসী সাহস পায়। তার বুক ভেঙে আসা কান্না আবার চোখের কার্নিশ বেয়ে চুয়ে চুয়ে পড়তে শুরু করে। ভাঙা গলায় অতসী বলে, আমার সাথে কেউ কথা বলে না। সকালে আম্মাকে ডাকলাম, জবাব দিল না। দিবাপাও আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। শোনেন, আমাদের বিদেশ যাওয়া লাগবে না, এখানেই থাকবো। তাও সবাইকে বলুন আমার সাথে কথা বলতে। কেউ আমাকে এড়িয়ে চলে আমার অনেক কষ্ট হয়। এই কাজই করুন আপনি, আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমার জন্যই যখন এত ঝামেলা, তখন আমি চলে যাই, সঙ্গে করে সব ঝামেলাও নিয়ে যায়। অতসীর চিপক ভিজে গেছে। অরণ্য ধমক দিয়ে বলল, উল্টাপাল্টা কথা শুধু। বিয়ে করেছি কি দুদিন বাদে ডিভোর্স দেওয়ার জন্য? সবাই যা করতেছে আমাদের সঙ্গে, স্পেশালি আমার সঙ্গে। কেউ আমাকে মন থেকে মানতে পারছে না। কিন্তু কেন? আমি কি এতই খারাপ দেখতে? খুব কালো? এভাবে বলে না অতসী, আল্লাহ নারাজ হবেন। উনি তো বানিয়েছেন সবাইকে, নাকি? সেটা তো ওনারা বোঝে না। ওনারা আমার সাথে যেমন করে তাতে প্রতি মুহূর্তে মনে হয় আমি আপনার যোগ্য না, এই পরিবারের যোগ্য না। আপনারা সবাই শিক্ষিত, বড়লোক, সুন্দর, আর আমি? অরণ্য প্রসঙ্গ পাল্টাতে বলল, সকাল থেকে আম্মু আপু কেউ কথা বলে নাই তোমার সাথে? না। এমনকি দানিশ আসছিল আমার কাছে, তাকে বকে নিয়ে গেছে আপা। অতসী আবার কাঁদা শুরু করলো। অরণ্যের রাগ চাপলো মাথায়। তার পরিবার তো এরকম ছিল না। তাহলে এখন কেন হচ্ছে এরকম? কেন? অরণ্য উঠে দাঁড়িয়ে বলল, সবার সমস্যাটা কি আমি দেখতেছি। অতসী অরণ্যের হাত চেপে ধরল। মিনতির সুরে বলল, কাউকে কিছুই বলেন না প্লিজ। সবাই এটার জন্য আমার উপর রিয়াক্ট করবে। ভাবি আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি? আমি কি ছোট বাচ্চা যে আমাকে যা শেখাবে তাই শিখব? আজব, হাত ছাড়ো। আমি বললাম না আমি দেখতেছি, সব হ্যান্ডেল করে ফেলব। চিন্তা করো না। তবুও অতসী, ভরসা নাই আমার উপর? অতসী কিছুক্ষণ চুপ থেকে বলল, আছে। তাহলে হাতটা ছাড়ো আমার, যেতে দাও। অতসী দ্বিধা নিয়ে হাত ছাড়ল। দিবার রুমে গিয়ে দেখল দিবা নেই। দানিশ ঘুমানোর প্রিপারেশন নিচ্ছে। অরণ্য ডাকল, দানিশ। আব্বু। দানিশ পিটপিট করে চোখ খুলে জবাব দেয়, হো মামা। তোমার আম্মু কই? নানুর কাছে। ঘুমাচ্ছে আব্বু? হুম, ঠিক আছে ঘুমাও। অরণ্য দানিশের গলা অব্দি কম্বল টেনে দিয়ে মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বেলি বেগম আর দিবা কিছু নিয়ে কথা বলছিলেন। অরণ্য রুমে ঢুকেই বলল, অতসীর সাথে তোমরা কি লাগাইছো এইসব? দুজনেই চমকে ওঠেন। দিবা অবাক সুরে বলল, কি লাগাইছি? তোমরা নাকি ওর সাথে কথা বলো না, ওকে এড়িয়ে চলো?
বেলি বেগম আমতা আমতা করেন। না না বাবু। তিনি কথা শেষ করতে পারলেন না। তার মাঝ দিয়ে দিবা তেতে ওঠা গলায় বলল, তোর বইয়ের সাথে ইচ্ছে করে নাই, তাই কথা বলি নাই। তো কি হয়েছে তাতে? অরণ্য অবাক হয়, বলে, ইচ্ছে কেন করবে না? ও কি করছে? দিবার গলার ঝাঁজ ক্রমে বাড়তে থাকে। কি করছে? ওই তো তোকে বুঝিয়ে সুঝিয়ে এত দূর নিয়ে যাচ্ছে আমাদের থেকে। ও বুঝিয়ে নিয়ে যাচ্ছে? কি ধরনের কথা এসব আপু? আমার ইচ্ছা না থাকলে তো আমি রাজি হতাম না। ও বুঝিয়েছি বিধায় ইচ্ছা জাগছে। কই, এতদিন তো এত ইচ্ছা জাগে নাই। বিদেশ যাওয়াটা মুখে বলা পর্যন্তই ছিল। কখনো এত গরজ করিসনি যাওয়ার জন্য। তাহলে এখন এত গরজ কেন? এখন এত ইচ্ছা কোথা থেকে আসলো? আমার যখন মন চাবে আমার ইচ্ছা আসবে, তাতে কার কি? আর এসবের জন্য অতসীকে কেন ব্লেম করছে সবাই? আমরা কেউ একে ব্লেম করছি না। আমাদের সবার মন মারাত্মক খারাপ, তাই সবাই সবাইকে এড়িয়ে চলছি, নিজের মনে থাকছি, নিজেরা নিজেদেরকে সামলানোর জন্য সময় নিচ্ছি। অরণ্য গলার স্বর এক ধাপ উঁচু নিয়ে বলল, দুনিয়াতে আর তো কেউ বিদেশ যায় না, আমি একাই যাব। সবাই যে নাটক লাগাইছো এটা নিয়ে, আর অতসীর সাথেও যা করলা ভালোই করলা। দিবাও চড়া গলায় জবাব দিল, কি করেছি তোর বইয়ের সাথে অরণ্য? ওকে গিয়ে কি বকা দিছি? না গালিগালাজ করছি, নাকি থাপ্পড় দিছি? কোনটা করছি বল? আর তুই বাসায় আসতে না আসতেই তোর কানে সব ঢুকিয়ে দিছে। এই মেয়ে তো হাড়ে হাড়ে শয়তান দেখতেছি। প্রথমে ন্যাকা সেজে আমাদের ঘরে ঢুকেছে, আর এখন আমাদের সবার বিপক্ষে কাজ করতেছে। পরিবারটাকে ধ্বংস করে তবেই ছাড়বে। তোর বউ তো একটা কুটনি। বেলি বেগম দিবাকে ধমকালেন, চুপ কর তো, যা নয় তাই বলে যাচ্ছিস। দিবার মুখ তবুও থামল না, সে বলেই চলো, যা বলছি ঠিকই বলছি আম্মু। তুমি দেখো ওর সাথে কি এমন করলাম আমরা, যে জামাই আসতে না আসতে বিচার দিয়ে দিছে। আবার অরণ্য এসে আমাদের দিকে আঙ্গুল তুলতেছে। ও এসে আমাদেরকে ভালো মতো জিজ্ঞেস করতে পারতো ঘটনা কি, তা না করে এসে আমাদের সাথে ঝগড়া লাগাই দিছে। আচ্ছা, আমরা কি ওর ছোট নাকি বড়? আমাদের সম্মান দেওয়া কি ভুল হয়ে গেছে ওর? অরণ্য থরথর করে কাঁপছে রাগের চোটে। অতসীকে কুটনি বলা, অতসীর বিরুদ্ধে এত কথা বলা। অরণ্য দাঁতে দাঁত চেপে বলে, যারা ছোটদের সম্মান দিতে জানে না তাদেরকে আমরাও সম্মান দিতে জানি না। আর আমার বউ কুটনি তো, ঠিক আছে, আমি আমার বউকে নিয়ে এই বাসা থেকে এক্ষুনি চলে যাব। আজকের পর থেকে আমার বাবা মা বোন কেউ নেই। তোমাদের সবার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। অরণ্য গটগট করে হেঁটে বেরিয়ে যায়। বেলি বেগম হতবাক হয়ে পড়েন অরণ্যের কথা শুনে। আর দিবা পূর্বের থেকেও বেশি গজরাতে শুরু করে। এই মেয়েকে সাপোর্ট দেওয়াই ভুল হয়েছে তার। সেটা বলে বলে নিজের গালে নিজে থাপ্পড় মারে। আর নিজের রুমে ঢুকে অরণ্য চেঁচিয়ে বলে, জামা কাপড় গোছাও। অথচ চকিত গলায় প্রশ্ন ছুড়ে দেয়, কেন? এই বাসা থেকে এক্ষুনি তোমাকে নিয়ে বেরিয়ে যাব, তাই? কিন্তু কেন? হয়েছেটা কি? অরণ্য দাঁত কিরমির করে জবাব দেয়, কর কত বড় সাহস! ও তোমাকে ব্লেম করে যাচ্ছে, আবার তোমাকে কুটনি বলতেছে। জাস্ট ভাবো একবার, আমার বউ কুটনি হোক আর যাই হোক আমি বুঝবো। তাই এক্ষুনি এ বাসা থেকে চলে যাব। থাকুক তারা, তারা ভালো মানুষ, তাদের সাথে আমার থাকার দরকার নাই। অতসী চুপ হয়ে গেল। বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অজান্তেই। তার জীবনে সুখ বুঝি আর আসবে না। অরণ্য সত্যি সত্যি ব্যাগ গোছালো এবং অতসীকে নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। রফিক সাহেব তখন বাসায় ছিলেন না, তিনি এসবের কিছুই জানলেন না। বেলি বেগম অনেক চিল্লাচিল্লি করলেন দিবার সাথে। অরণ্যের হাতে ধরে ওকে মানানোর চেষ্টা করলেন, কিন্তু লাভ হলো না কিছুই। অরণ্য তার রাগের সিদ্ধান্তে অটুট, সে যাবে মানে যাবে। বিকেলের দিকে দিবা ফার্মেসির উদ্দেশ্যে বের হয়। বেলি বেগমের প্রেশার বেড়েছে, তার নিজেরও মাথা ধরেছে প্রচুর। গত কয়েকদিন ধরে যেসব নাটক হচ্ছে তাদের বাসায়, সেসবে দুদণ্ড শান্তিতে নিঃশ্বাস নেওয়ার উপক্রম নেই। ফার্মেসি থেকে বেরিয়ে 2-3 কদম হেঁটেছে মাত্র, ঠিক তখনই একজন কেউকে ডাক দিল দিবাকে, এই যে মিস, এই যে। দিবা পিছন ফিরে দেখল সেদিনকার সেই ডাক্তার, যাকে সে ঘোড়ার ডিমের ডাক্তার বলে আখ্যায়িত করে এসেছিল। ডাক্তার সামনে এগিয়ে দিবাকে বলল, চিনতে পারছেন? আমি সেই বিখ্যাত ঘোড়ার ডিমের ডাক্তার। বলেই সে হাসলো। এত শত মেজাজ খারাপের মাঝেও দিবারও হাসি পেল। সে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, মনে আছে? যাক বাবা, চিনতে পারছেন তাহলে। তো মিস কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে আমি মিস না, মিসেস। ডাক্তারটি ভ্রুকুচকে বলল, মিসেস? না, তাও না। আচ্ছা, ডিভোর্সি মহিলাকে মিস বলবে নাকি মিসেস? ডাক্তারের চোখ এবার বড় বড় হয়ে গেল। সে দ্রুত নিজেকে ধাতস্থ করে বলল, আপনি ডিভোর্সি? জি, আমি ডিভোর্সি। আমার একটা ছেলেও আছে। ডাক্তারটি চুপ করে রইল এসব শুনে। সে যে বিশাল বড় একটা ধাক্কা খেয়েছে তা তার চেহারা বলে দিচ্ছে। তা দেখে দিবার পেট ফেটে যাচ্ছে হাসিতে। কাউকে দ্বিধায় ফেলে দিতে কি মজা! উফ, দিবা বলল। সব কথা ফুরিয়ে গেল। ফুস। আমার সাথে চান্স নিতে আসছিলেন তাই না? ডাক্তারটি আরও বেশি ধাক্কা খেল দিবার এহেন কথায়। থতমত খেয়ে বলল, চান্স নিতে আসছি মানে? তেমন চেনা জানা নাই, দেখা মাত্রই ডাকলেন, তাও আবার ডাক্তার মানুষ। আমার মতো রূপবতীকে তো হাই হ্যালো করার জন্য ডাকেননি।
একটু চান্স টান্স। বাই দ্য ওয়ে, নাম কি আপনার? সীমান্ত। সীমান্ত চক্রবর্তী। ডাক্তারের বিচলিত গলা দিবাহুট করে জমে গেল। কোনো রকমে বলল, আপনি হিন্দু? জি। ও দুঃখিত। আমি কি নাকি ভাবছিলাম, সত্যি দুঃখিত। একদিন বাসায় এসেন আমাদের। ওই যে। দিবা হাত দিয়ে ইশারা করে একটা সাদা রঙের বাড়ি দেখালো, বলল ওটা আমাদের বাড়ি। আজ যাই। আমি আবারও দুঃখিত, কিছু মনে করবেন না প্লিজ। দিবা হনহন করে চলে গেল সামনে থেকে। একবারও পিছনে তাকালো না। যদি পিছনে তাকাতো তবে দেখতে পেত সীমান্ত হতভম্ব যাওয়া চেহারা নিয়ে কিভাবে তাকিয়ে আছে। বাড়ি ছাড়ার 1.5 মাসের মাথায় অরণ্য অতসীকে নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমালো। অরণ্য এতটাই পাষাণ হয়ে গেল যে একবারও তার পরিবারের সাথে কথা বলল না, এমনকি তাদের জানালো না পর্যন্ত তার বিদেশ যাত্রার কথা। অতসী অনেকবার রিকোয়েস্ট করলো তাদের সাথে দেখা করে যাওয়ার জন্য, কিন্তু অরণ্যের এক কথা, ওখানে গিয়ে সব সেটেল করে তবে সবাইকে দেখিয়ে দিবে, ব্যাস। এর আগে কাউকে কিছু জানাবে না। একমাত্র আমিনই জানল অরণ্য অতসীর দেশ ছাড়ার কথা। সকাল সকাল প্রিয়াকে চুল আঁচড়াতে দেখে আনমোনা ইসলাম বিস্মিত চোখে তাকালেন। অবাক সুরে প্রশ্ন করলেন, চুল আঁচড়াচ্ছি যে, কই যাবি? হাসপাতাল থেকে আসার পর প্রিয়া একদম পাল্টে গিয়েছিল। চুপচাপ স্বভাবের, বেখেয়ালি ধরনের। 2-3 বেলা পার করে দিয়ে তবে খেত। 3-4 দিন এক নাগারে গোসল করেনি, এমন রেকর্ডও হয়েছে। সন্ধ্যা পেরিয়ে যেত, প্রিয়া একা একা ছাদে বসে থাকত। তানমোনা ইসলাম ধরে বেঁধে তাকে নিয়ে আসতেন ছাদ থেকে। বাবা মা কারোর সঙ্গে প্রিয়া স্বাভাবিকভাবে কথা বলতো না। দিন দিন অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। সেই মেয়ে নিজ থেকে চুল আঁচড়াচ্ছে, ব্যাপারটা একটু না খুব বেশি অবাক তানমোনা ইসলামের কাছে। তিনি গাঢ় চোখে প্রিয়াকে দেখলেন। হাতের কাজ করা সুন্দর একটা মেরুন রঙের সেলর কামিজ পরেছে সে। তানমোনা ইসলাম আরও অবাক হলেন যখন দেখলেন প্রিয়া ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগাচ্ছে। তিনি ভীতস্বরে বললেন, তুই ঠিক আছিস মা? প্রিয়া কপট বিরক্তি নিয়ে বলে, ঠিক থাকবো না কেন? তুই ভালো জামাকাপড় পরছিস, চুল আঁচড়াচ্ছিস, এখন আবার লিপস্টিক দিচ্ছিস। তো এসব তো স্বাভাবিক কর্মকাণ্ড। আজব। তানমোনা ইসলাম বিড়বিড় করে বললেন, তোর থেকে এসব দেখা আমার একটু আজবই। তারপর স্পষ্ট গলায় জিজ্ঞেস করলেন, তুই কি কোথাও যাবি? প্রিয়া তার বিরক্তি কমিয়ে ঠান্ডা জবাবে জবাব দেয়, কই যাবি? প্রিয়া এক নজর তানমোনা ইসলামের দিকে তাকায়। তারপর আবার আয়নায় নিজেকে ঠোঁট রাঙাতে রাঙাতে বলে, অরণ্যের বাসায়, ওর সাথে দেখা করতে। তানমোনা ইসলাম যেন ভূত দেখলেন, ঠিক এমন ভঙ্গিতে চমকে উঠলেন, চেঁচিয়ে বলেন, কি? প্রিয়ার বিরক্তি এবার নাকের ডগায়। বিরক্তির সাথে খানিকটা রাগ মিশিয়ে বলল, আসতে চেঁচাও, এখানে চেঁচানোর কি হলো? তুই কি বলছিস বুঝতে পারছিস? বুঝতে না পারার কি আছে? আমি বলছি আমি অরণ্যের বাসায় যাব। এই তো, তোকে আজকেই সাইকিয়াট্রিস্ট দেখাবো মা। তোর মাথা একদম গেছে। আমার মাথায় ঠিক আছে, আমিও ঠিক আছি। আমার কোনো সাইকিয়াট্রিস্ট বা ফাইকিয়াট্রিস্ট লাগবে না। একটু থেমে প্রিয়া আবার বলল, আমার কাজলটা খুঁজে পাচ্ছি না, ওটা কোথায়? কাজল নিয়ে তানমোনা ইসলাম মাথা ঘামালেন না। তিনি ড্যাব ড্যাব করে কতক্ষণ তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে আবার বললেন, তুই সত্যি অরণ্যের বাসায় যাচ্ছিস? প্রিয়া ধৈর্য রেখে উত্তর দেয়, হ্যাঁ। এবার তানমোনা ইসলাম নিজেকে সামলাতে পারেন না। প্রিয়া যে মজা করছে না এবং ওর মাথা 100 ভাগ সঠিক আছে এটা শিওর হয়ে তিনি চিৎকার করে ডাকেন, প্রিয়া রাব্বু, প্রিয়া রাব্বু। জহির ইসলাম কোথাও বের হচ্ছিলেন বোধহয়। ফিতেওয়ালা জুতো হাতে করে ছুটে আসেন। আতঙ্কিত গলায় চারিদিকে তাকাতে তাকাতে বললেন, কি হয়েছে? চিল্লাচ্ছ কেন? কোনো দিকে কোনো বিপদ না দেখে জহির ইসলাম তানমোনা ইসলামের দিকে তাকালেন জোহরির দৃষ্টি নিয়ে। তারপর আবার প্রশ্ন করলেন, বলো সমস্যা কি? তানমোনা ইসলাম অবিশ্বাসের সুরে বলতে লাগলেন, তোমার মেয়ে এত কিছুর পর এখন আবার বলছে সে অরণ্যের বাসায় যাবে। তানমোনা ইসলাম প্রথমে যেভাবে চমকেছিলেন জহির ইসলামও ঠিক সেভাবেই চমকালেন। প্রিয়ার দিকে ভীত দৃষ্টি নিয়ে তাকাতেই প্রিয়া নিজ থেকে বলল, প্লিজ বাবা, আমাকে আটকাবে তো খবর আছে। আমি অরণ্যের কাছে যাব, ওর সাথে আমার ফাইনাল কথা আছে। ও কেন আমার উপর এভাবে চিট করলো আমি জানতে চাই। আমি অতসীর সাথে যা ইচ্ছে তাই বিহেভ করি, তাতে ওর কি? অতসী তো আগে ওর কিছুই ছিল না। একদম অপরিচিত একটা মেয়ের জন্য এত ওর দরদ আসলো কোথা থেকে? আর সামান্য নিচু মানসিকতার দোহাই দিয়ে ও আমাকে ডাম্প করলো কেন? এসবের উত্তর আমি চাই। এই উত্তরগুলো না জানা পর্যন্ত আমি শান্ত থাকতে পারছি না। আমাকে জানতে হবে আব্বু, আমাকে জানতেই হবে। তানমোনা ইসলাম বজ্রপাতের গলায় বললেন, এসব জানতে হবে? কেন জানতে হবে? আবার অপমানিত হওয়ার জন্য? এই শহরের বাচ্চা কী করলো? সব ভুলে তার কাছে যাচ্ছি সেসব বাল জানতে? এত জানতে ইচ্ছে করলে ফোন কর। প্রিয়া জবাব দিল, ওর ফোন অফ। তানমোনা ইসলাম কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই জহির ইসলাম বললেন, অতসীর হদিস পাচ্ছি না অনেকদিন ধরে। ওই খানকিমাগে এত বড় কাহিনী ঘটিয়ে বিনা শাস্তিতে পার পাবে? আমি হতে দিব না। প্রিয়ার যাওয়াটা দুদিক দিয়ে ভালো হবে। ওর যা যা প্রশ্ন আসে সেসবের ওসিলায়ও অতসী আর অরণ্য ওখানে থাকে কি না এখনও সেটাও জানতে পারবে।
অতসীর বালটা শীর্ষ এতদিন বৈশা। আমি প্রিয়াকে যেতে দিব না, আমার মেয়েকেও সব উল্টাপাল্টা আকামে জড়াতে দিব না। তানমনা ইসলাম বেঁকে বসলেন। জহির ইসলাম তীক্ষ্ণতার সঙ্গে এগিয়ে এলেন, বললেন, আমার কথার ওপর দিয়া কথা বলছো? এত সাহস তোর? জহির ইসলাম অত্যন্ত উগ্র ভঙ্গিতে হাত তুললেন। তানমনা ইসলাম মারের ভয়ে পিছিয়ে যান। শেষ পর্যন্ত জহির ইসলাম মারলেন না, হাত নামিয়ে নিলেন। তবে চিবিয়ে চিবিয়ে বললেন, আয়সা দেখতেছি তোরে। কথার মাঝে দম নিয়ে আবার বললেন, আয় প্রিয়া, তোকে আমি নামিয়ে দিয়ে আসি। কলিং বেল বাজতেই দানিশ প্রায় উড়ে এলো। দরজা খুলে নটনের বদলে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে দানিশের মুখ দিয়ে বিরক্তিসূচক কারান্তের মতো একটা শব্দ বেরিয়ে এলো। প্রিয়া দানিশের সেসবে ভ্রুক্ষেপ করল না। উকি দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করে বলল, কেউ নেই। দানিশ গম্ভীর স্বরে বলল, সবাই আছে। আপনি কাকে যান? আমি। প্রিয়া এক সেকেন্ড ভাবনায় পড়ে গেল। অরণ্যের কথা বলতে ওর না ঢুকতেও দিতে পারে। হয়তো অরণ্য সবাইকে আগে থেকে বলে রেখেছে, কোনো মেয়ে এসে ওর সম্পর্কে জিজ্ঞেস করলে যেন তার কথা না বলা হয়। প্রিয়া বাচ্চাটার দিকে তাকালো, গম্ভীর মুখের, পিছিয়ে একটা বাচ্চা। এর মা নিশ্চয় আছে। প্রিয়া বড্ডি খাটিয়ে উত্তর দিল, তোমার মা আছে? তোমার মায়ের কাছে এসেছি বাবু। দানিশ এবার দরজা থেকে সরে দাঁড়ালো, বলল, আসেন, ভেতরে আসেন আন্টি, আমি আম্মুকে ডাকছি। দানিশ যেভাবে উড়ে এসেছিল সেভাবেই উড়ে ভেতরে চলে গেল। প্রিয়া পায়ে পায়ে হেঁটে সোফায় গিয়ে বসলো। তারপর চোখ বুলিয়ে আশেপাশে দেখতে লাগলো। এটা এই বাসার প্রথম আশা তার। ভাগ্য যদি সহায় থাকতো তাহলে আজকে এই বাসার বউ থাকতো সে। অথচ তার জায়গায় ওই কালো ডাইনিটা দখল করে বসে আছে। এমনকি অরণ্যকেও নিজের দখলে নিয়ে নিয়েছে। এসব ভাবতে গিয়ে প্রিয়ার চোখে জলের নীল দেখা গেল। পিছনে কারো পায়ের আওয়াজ পেয়ে প্রিয়া দ্রুত নিজের চোখ মুছে নিল। তারপর সোজা হয়ে বসলো, মুখে হাসি ঝুলালো। দিবা প্রিয়াকে চিনত না। আগে কখনো প্রিয়াকে দেখেনি। কথা ছিল বিয়ের কথাবার্তা ফাইনাল হবার পর প্রিয়াকে দেখতে যাবে আংটি পরানোর দিন, কিন্তু সেই সুযোগ আর আসেনি কখনো। দেবা সোফায় প্রশ্নবিদ্ধ চোখে বসতে বসতে জিজ্ঞেস করলো, আপনি নাকি আমার কাছে এসেছেন? প্রিয়া মাথা নাড়ল, জি, আপনার কাছে এসেছি। কে আপনি? প্রিয়া ইতস্ত করলো, কিন্তু সত্যিটা না বললে এরা কি অরণ্যের সাথে দেখা করতে দেবে? আর একটু পর অরণ্যের বাবা মা এসে পড়লেই তো তারা চিনে ফেলবে প্রিয়াকে। প্রিয়া রয়েসে বলল, আমি প্রিয়া। দিবা সঙ্গে সঙ্গে ধরতে পারল না, প্রশ্ন করলো, কোন প্রিয়া? কথাটা শেষ করতে তার মস্তিষ্ক জানান দিয়ে দিল। দিবা অবাক হয়ে বলল, অরণ্যের সঙ্গে যার। পুরো কথা শেষ করতে হলো না, তার আগে প্রিয়া আবার মাথা নাড়ল, জি, আমি সেই। দিবা থম মেরে গেল। প্রিয়া এখানে কেন এসেছে সে কারণটা বুঝতে পারছে না। সেসব ঘটনার তো অনেক দিন পার হয়ে গেছে। তাহলে এখন প্রিয়ার আসার মানেটা কি? তার উপর অনন্ত এখানে থাকে না, সে কোথায় তাকে দিবা নিজেই জানে না। ফোন বন্ধ, খোঁজ নেই। দিবা নিজ থেকেই ভেবেছিল আজকে একবার আমিনের কাছে যাবে, আমিনের সাথে অরণ্যের ব্যাপারে কথা বলবে। অরণ্যকে খুঁজে পাওয়াটা জরুরি। যা হয়েছে হয়েছে, দরকার পড়লে সে নিজ থেকে ক্ষমা চাইবে। তবুও অরণ্য অতসীকে বাসায় নিয়ে আসবে। ঘরের বউ কি বাইরে থাকা ভালো? দিবা পরিস্থিতি স্বাভাবিক করতে মুখে হাসি ফুটিয়ে বলল, কেমন আছো? ভালো। আমার কাছে হঠাৎ? প্রিয়া ইতস্তভাবে বলল, আসলে আমি আসলে আপনার কাছে আসিনি ঠিক, এসেছি অরণ্যের কাছে। ঢোকার সময় যে বাবুটা দরজা খুলে দিল ওকে এমনি বলেছি তোমার মায়ের কাছে। ওই বাবুটা আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। ওর নাম দানিশ। আর আমাকে চিনেছি তো? আমি। প্রিয়া দিবার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, আপনি অরণ্যের বড় বোন। আমি জানি। অরণ্য আপনাদের সবার ছবি দেখিয়েছিল, হয়তো দানিশের ছবি দেখিয়েছিল। আমার আসলে মনে নেই। বাচ্চারা এখন দ্রুত বড় হয়, গ্রোথের কারণে চেহারা দ্রুতই পাল্টে যায়। প্রিয়া আসল কথার চেয়ে আজে বাজে কথা বলছে বেশি। দিবা ব্যাপারটা বুঝতে পেরে প্রিয়াকে সাহায্য করলো। নিজ থেকে বলল, অরণ্যের কাছে কেন এসেছো আমাকে বলা যাবে? প্রিয়া একটু সময় চুপ থেকে বলল, আসলে ও আমার সাথে এমন কেন করলো? আমি এক্স্যাক্ট কারণ জানতে চাই। আমার মেন্টালিটি নিয়ে ওর সমস্যা, এই জন্য আমাকে ডাম্প করেছে। আচ্ছা, আমি চাইলে তো আমার মেন্টালিটি চেঞ্জ করতে পারতাম, পারতাম না? এই সামান্য কারণে আমাকে ছেড়ে চলে গেল কেন? আর হুট করে অতসীকে বিয়ে? না মানে, অপরিচিত কেউ কাউকে এভাবে বিয়ে করে বলেন? এর পেছনে অবশ্যই অন্য কোনো কারণ আছে। আমি সেটাই জানতে চাই। আমার সাথে সব শেষ করবে ভালো কথা, সামনে এসে কথা বলতো, তা না। আমার থেকে কেন লুকিয়ে আছে ও? ফোনটাও বন্ধ এখন। এর আগে ফোন দিতাম, নাম্বারটাই ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছিল। অন্য নাম্বার থেকে কল দিলেও ধরতো না, ফেসবুকে ইমোতেও নেই। আমি জানতে চাই আমার ঠিক কোন কারণে বা কোন দোষে ও আমাকে এত বড় শাস্তি দিল। আমি খারাপ মেয়ে, অনেকের সঙ্গে রিলেশন করেছি, বাট আমি কাউকে ছুটি দেনি নিজেকে, কাউকে না। অন্য মেয়েদের মতো বিয়ের আগেই নিজের সব খোয়া যেতে দেনি। আমি অরণ্যকে সত্যিই ভালোবাসি আপু, খুব ভালোবাসি। এখনও মানতেই পারছি না অরণ্য আমার সাথে এমনটা করলো। ফেসবুকের সম্পর্ক হলেও আমি যেমন ওর জন্য পাগল ছিলাম, ও আমার জন্য রেসপন্স করতো। ওর ছোট ছোট ব্যাপারগুলোই আমাকে বোঝাতো যে হি লাভ মি। সেই অরণ্য এরকমটা করবে? আমি ভাবতে পারছি না আপু,
মানতেই পারছি না। প্রিয়ার চোখের পানি টলমল করছে, পানিগুলো যেন অনুমতি যাচ্ছে গড়িয়ে পড়ার জন্য। দিবা ভেবেছিল প্রিয়া এক্ষুনি কেঁদে ফেলবে, কিন্তু অবাক হয়ে দেখল মেয়েটা খুব পারদর্শিতার সাথে চোখের পানি শুষে নিয়ে চোখ দিয়ে তারপর হাসি ফোটালো ছোট জোরে। প্রিয়া সাময়িক বিরতি শেষে আবার বলল, ওকে একটু ডেকে দিবেন বা অতসীকে। আমি অতসীকেও জিজ্ঞেস করতে চাই কেন আমার এত বড় সর্বনাশ করলো। আমি অনেক ভুল করেছি ওর সাথে, মানলাম। সেসবের জন্যও ওর পা ধরে ক্ষমা চাইতাম দরকার পড়লে, কিন্তু ও কেন অরণ্যকে এভাবে ছিনিয়ে নিল কেন? আমি জানতে চাই। ওকে একটু ডেকে দিন না ওদের। দিবার মনটা খুব নরম, অন্যের কষ্ট দেখলে দিবারও চোখের পানি ভরে যায়। প্রিয়ার কথাগুলো শুনে দিবার এত খারাপ লাগলো যা বলার মতো না। তার ঠোঁটের হাসি ফ্যাকাশে হয়ে এলো। দিবা মিনমিন করে বলল, আসলে ডাকবো কিভাবে? ওরা তো এ ভাষা নাই। প্রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাইরে গেছে? না, ওরা এখানে থাকে না। আরও 1.5 মাস আগের কথা, প্রায় 2 মাস হবে। অরণ্য একদিন আমাদের ওপর রাগ করে অতসীকে নিয়ে চলে গেল। তারপর থেকে আর যোগাযোগ করে নাই। আমরা ফোন দিলেও ধরতো না, কোথায় থাকতো কিছুই বলে নাই। আমরাও রাগ হয়েছিলাম। বাবা মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে ফেলেছে। কেমন ছেলে, কিন্তু এখন সবসময় ওর ফোন বন্ধ পাচ্ছি। তাই টেনশনে আর রাগ ধরে রাখতে পারছি না। ওর এক বন্ধু আছে আমির নামের, আজকে ভাবছিলাম সেখানে যাব, একটু জিজ্ঞেস করব অরণ্য অতসী কোথায়। প্রিয়া ঝিম মেরে রইল ক্ষণকাল, তারপর বলল, অরণ্য কেন সবার থেকে পালিয়ে বেড়াচ্ছে বুঝলাম না। আর অতসী, অতসী কি এমন জাদু করলো অরণ্যকে? আজব, আজব তো বটেই। আমার ভাইটা যে ঠান্ডা শান্তশিষ্ট ছিল, ও এখন যা হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আপনি যদি ওনার বন্ধু থেকে ঠিকানা পান বা নতুন কোনো নাম্বার আমাকে জানাবেন, প্লিজ প্লিজ প্লিজ। দিবা এক মুহূর্ত ভেবে বলল, তোমার ফোন নাম্বার দিয়ে যাও, জানাবো। প্রিয়া খুশিতে ডগমগ করে উঠল, আনন্দিত গলায় বলল, অনেক ধন্যবাদ আপু। অন্যান্য দিনের তুলনায় আজ সিরিয়াল কম, রোগীদের ভিড় লেগেই নেই। মোটে 3 জন রোগী বসে আছে। দিবার রিসেপশনে গেল, যে ছেলেটা বসে আছে সেখানে, তাকে বলল, ডাক্তারকে গিয়ে বলেন দিবা এসেছে, যান। ছেলেটা বলল, এখন রোগী দেখার টাইম, অপেক্ষা করুন। দিবা কড়াগড়ায় বলল, আমি ওনার ফ্যামিলি ফ্রেন্ড, যাইতে বলছি যান। ছেলেটা ইতস্ত ভাব নিয়ে উঠে চলে গেল। দিবা ঘরটার মাঝে পায়চারি শুরু করলো, একবার ডান থেকে বাঁয়ে, একবার বাম থেকে ডানে। রোগী 3 জন অদ্ভুত দৃষ্টি নিয়ে দিবাকে দেখতে লাগলো। দিবা মোটেও সেসবে ভ্রুক্ষেপ করল না। সে মনে মনে কথা সাজিয়ে নিল কিভাবে কি বলবে। যদি আমিন না বলতে চাই প্রথমে, তাহলে আমিনের কলারটা বাম হাত দিয়ে চেপে ধরবে নাকি ডান হাত দিয়ে। এমন সময় আমিনকে আসতে দেখা গেল। সে উল্কার গতিতে ছুটে এসেছে, রিকোয়েস্ট করলো, জাস্ট 10টা মিনিট বসো, আমি রোগীদের বিদায় দিই প্লিজ। দিবা আগুন চোখে তাকিয়ে রইল, জবাব দিল না। অবশ্য আমিন জবাবের অপেক্ষাও করল না। ঝড়ের গতিতে আবার নিজের চেম্বারে চলে গেল। দিবা ওয়েটিং সিটে বসল, গিয়ে বসে বসে চিন্তা ভাবনা করতে লাগলো। 10 মিনিটের আগে সব রোগী দেখা শেষ করে আমি তাকে ভেতরে ডাকলো। দিবা চেম্বারে গিয়ে বিদ্রুপের সুরে বলল, রোগীর রোগ দেখো নাকি চেহারা দেখে বিদায় দাও? এত তাড়াতাড়ি রোগী দেখা শেষ? আমিন হাত কসলাতে কসলাতে বলল, ইয়ে, তুমি আসছো দেখে তাড়াহুড়ো করলাম। যাই হোক বসো, কি খাবে বলো? গরম নাকি ঠান্ডা? আমি কিছুই খাবো না, একটা প্রশ্ন নিয়ে এসেছি, সেটার জবাব দিলেই চলে যাব। আমিন ভ্রুকুচকে বলল, কি প্রশ্ন? অরণ্য কই? ওর ঠিকানা দাও। দিবা সরাসরি আসল কথায় গেল, বেশি প্যাচালের মানে হয় না। আমিন ক্ষণকাল চুপ থেকে বলল, আমি তো জানি না। দিবা চোখ রাঙায়, একদম মিথ্যা বলবা না। তুমি অরণ্যের কলিজার ফ্রেন্ড, তুমি তো জানবাই। আমি শিওর। ওয়েট, তোমার বাসাতে নেই তো? না, আমার বাসায় নেই। বিশ্বাস না হলে গিয়ে চেক দিতে পারো। তাহলে কই আছে বলো? আমি জানি না। আবার মিথ্যা? সত্যি আমি জানি না। তাহলে আমার গা ছুঁয়ে বলো। দিবা তার হাত বাড়িয়ে দিল, আবার বলল, গা ছুঁয়ে বলো যে জানো না। গা ছুঁয়ে মিথ্যে বলে এক্ষুনি এখানে ফটাস করে পড়ে মরে যাব। আমিন হাসার চেষ্টা করলো, ধুর, কুসংস্কার, না মরি। আজীবন দায়িত্ব থাকবা? মানুষের গা ছুঁয়ে মিথ্যা বলা কত খারাপ জানো? আমিন চুপ করে রইল। দিবার গলায় তারা এবার, কি হলো বলো, গা ছুঁয়ে বলো। এই নাও ছৌ, বলো জানো না। আমিন আমতা আমতা করে বলল, দেখো দিবা, তুমি আমার গা ছুঁয়ে বলতে পারবা না, কারণ তুমি জানো ওরা কোথায়। আমাকে বলে আমি কি ওদের কাছে গিয়ে ঝামেলা করব, নাকি ওদের ধরে এনে মায়ের লাগাবো? আমার ভাইটা আজ 2 মাসের মতন গায়েব, তার সাথে কথা হয় না একবারও। এখন ফোনটাও বন্ধ। আমার চিন্তা হয় না? বলো হয় না? ওরা কই আছে সেটা জেনে আমি ওখানে যাব বা ঝামেলা পাকাবো না। শুধু বুকে সান্ত্বনা দিব যে অরণ্য ভালো আছে, আর তুমি ওর বন্ধু হয়ে সব জানো। তাহলে আমি ওর আপন বোন হয়ে জানলে কি সমস্যা? আমি কি ওর শত্রু? আহা, সেরকম কিছু না। তাহলে কিরকম কিছু বলো? তুমি কষ্ট পাবে শুনলে। দিবা হকচকিত হলো, কেন কষ্ট পাবো কেন? অরণ্য ঠিক আছে তো? ঠিক আছে, সুস্থ আছে, ভালো আছে। কিন্তু আমিন দিবার দিকে তাকালো। দিবার চেহারা অনেকটা মেয়ে গেছে, নিশ্চয়ই অরণ্যের টেনশনে। ছেলেটা এত বদ কেন? সবাইকে চিন্তায় রেখেছে।
আর আমিনকেও ফাঁসিয়ে দিয়ে গেছে। ধুত, কিন্তু ও দেশে নেই। 6 দিন হলো অস্ট্রেলিয়ায় গেছে অতসীকে নিয়ে। অস্ট্রেলিয়া? দিবার চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। কানগুলো এই কথা বিশ্বাস করতে চাইল না। তার ভাই তাদের কাউকে না জানিয়ে অস্ট্রেলিয়া? দিবা হাসার চেষ্টা করলো। তুমি মজা করছো নিশ্চয়ই। আমার মজা করে লাভ কি? আমাকে কড়াভাবে নিষেধ করেছিল যেন কাউকে না বলি, তাও তোমাকে বললাম। তোমার আকতি ফেলতে পারিনি। দেবা যেন হুট করে খ্যাপা বাঘিনীর মতো হয়ে গেল। বজ্রকণ্ঠে বলল, মানা করছে বিধায় তুমিও বললে না আমাদের? ও চলে যাওয়ার আগে একবার ইনফর্ম করলে না? আমার ভাই আমাদের না জানিয়ে। দিবার রাগ যেভাবে হুট করে জেগে উঠেছিল সেভাবেই হুট করে নেমে গেল। সে কান্নায় ভেঙে পড়ল এবার। আমিনের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে দিবাকে সান্ত্বনা দিল, তুমি যেটা ভাবছো সেটা নয়। আমি আসলে, থাক, আমার কথা বাদ দাও। অরণ্য কদিন পর নিজে জানাতো তোমাদের। আগে ওখানে সেটেলড হয়ে তারপর নাকি তোমাদের বলতো। এতটা জিদ ওর, এতটা রাগ, এত পাথর হয়ে গেল মনটা ওর। আমাদের একবার না জানিয়ে, না দেখা দিয়ে এভাবে চলে গেল। বলে গেলে কি হতো? আমরা পায়ে শিকল দিয়ে আটকাতাম? কখনোই না। ও হয়তো বুঝতে পারিনি, ভাবছে সবাই আটকে ফেলবে। দিবা চট করে নিজেকে সামলে উঠে দাঁড়ালো। আমিনকে বলল, তোমার বন্ধুকে বলে দিও, বাংলাদেশে যাদের দেখে ও এত বড় সিদ্ধান্ত নিতে পারলো তারা সবাই মরে গেছে। ও যেন ভালো থাকে। আমিনকে কিছু বলার সুযোগ না দিয়ে দিবা বেরিয়ে গেল। দিবা চলে যাওয়ার পর আমিন অনেকক্ষণ ঝিমমিরে বসে রইল। অরণ্যের বিদে যাওয়ার ব্যাপারটা দিবাকে বলে দেওয়াটা কতটুকু সমীচীন হয়েছে আমিন ঠিক বুঝতে পারছে না। এছাড়া করণীয় বা কী ছিল? দিবা তো ভুল কিছু বলেনি। আমিন বন্ধু হয়েও অরণ্যের ঠিকানা জানতে পারে, অথচ দিবা বোন হয়ে জানতে পারবে না। ব্যাপারটা দৃষ্টিকটু নয়। আমিন সশব্দে একটা ভারী গাঢ় দীর্ঘশ্বাস ফেলল। তারপর ভাবল, অরণ্যকে এই বিষয়টা জানানো উচিত। আমিন ইমো অ্যাপে ঢুকল। অরণ্যের আইডির পাশে সবুজ বাতি জ্বলছে। আমিন আরেকটু ভেবে নিয়ে অরণ্যকে অডিও কল করলো। হ্যাঁ আমিন, কেমন আছিস? অরণ্যের প্রশ্ন। অরণ্যের গলা সুখী সুখী শোনায়। আমিন ভোতা মুখে জবাব দিল, আছি কোনো রকম। তুই আছিস কেমন? ওখানে সব ঠিকঠাক? হ্যাঁ ঠিকঠাক আছে সব। আমরা ভালো আছি। তোর চেম্বার ঠিকমতো চলছে? হুঁ চলছে। তোকে একটা নিউজ দেওয়ার ছিল, এই জন্যে ফোন করলাম। আচ্ছা বল। আমিন উসখুস করে বলল, ইয়ে মানে, তুই আমাকে যে একটা দায়িত্ব দিয়েছিলি সেটা আমি রাখতে পারি নাই, সরি। অরণ্যের ভ্রুগুলো বেঁকে গেল। সে সন্দেহজনক গলায় প্রশ্ন করল, তুই কি আমার বাসায় বলে দিছিস আমি বিদেশ চলে আসছি? তোর বাসায় না, আই মিন তোর বোন দিবা আজকে আসছিল। আমাকে এমনভাবে রিকোয়েস্ট করলো যে আর না বলে থাকতে পারি নাই, সরি। অরণ্য মুখ দিয়ে চকারান্ত শব্দ উচ্চারণ করে। একরাশ বিরক্তি নিয়ে বলে, শিট, কেন বললি? তোকে এত করে মানা করলাম, আমি কি করব? দিবা এসে বলতেছে ও তোর আপন বোর, তা ওর খোঁজ জানতে পারবে না? আমি তোর ফ্রেন্ড হয়ে ওর খোঁজ জানি। হ্যান ত্যান, মনটাও খারাপ ছিল ওর, তাই আমি আর থাকতে পারি নাই, বলে দিছি। আমিনের কণ্ঠ ইনোসেন্ট। অরণ্য মুখ দিয়ে আবার বিরক্তিসূচক চকারান্ত আওয়াজ করলো। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপু কি বলছে শুনে? বলছে ওকে বলে দিতে যে বাংলাদেশে তোর সবাই মৃত, এটা বলছি। হুঁ। অরণ্য আবার দীর্ঘশ্বাস ফেলে। এর চেয়ে আর কী বা আশা করা যায় ওর থেকে? যাই হোক, বাদ দে। তোর কাছে যদি এসে আর কখনো জিজ্ঞেস করে আমার কন্ট্যাক্ট নাম্বার দিতে, তুই খবরদার দিবি না। আমার যখন সময় হবে তখন আমি নিজেই যোগাযোগ করব। আর তুই বলে দিবি তোর সাথে আমার কোনো যোগাযোগ নাই, বুঝেছিস? শোন অরণ্য, তোর আর তোর ফ্যামিলির ব্যাপার এসবের মাঝখানে আমি না ঢুকলেই ভালো, তাই না? তুই কি রাগ করতেছিস আমার ওপর? না, রাগ কিসের? তোর বোন এসে আমার সাথে চেঁচিয়ে যাবে, তুই আমার সাথে চেঁচাবি, মানে তোদের চেঁচানো শোনার জন্য আমি আমার কান খুলে বসে আছি সবসময়, তাই না? অরণ্য ক্ষণকাল চুপ থেকে বলল, আচ্ছা সরি। তোর কাছে কেউ আসলে ডিরেক্ট বলবি আমার সাথে তোর কোনো যোগাযোগ নাই। এটা তুই না বললে আমি বলবো। তোর আর তোর ফ্যামিলির ঝামেলায় আমি নাই। ফোন রাখার পর অরণ্য পিছনে ঘুরতে একটু চমকায়। অতসী কখন যে নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছে অরণ্য খেয়াল করেনি। সে নিজেকে ধাতস্থ করে বলল, আমিনের ফোন ছিল। অতসী গোল চোখে তাকিয়ে ভাবলেশীন গলায় বলল, জানি, কথা সব শুনেছি। অরণ্য কেমন নিস্তেজ ভঙ্গিতে বিছানায় গিয়ে বসে, নিচের দিকে চোখ রেখে বলে, তাদের না বলে এসে বোধহয় সত্যি ভুল করলাম। অতসী গলায় কাঠিন্য যোগ করে, আমি আগে বলেছিলাম কথা বলতে, দেখা করতে, আমার কথা তো শোনেননি। এবার কি হবে না হবে আমি জানি না। আর শোনেন, আমাকে যেন কেউ ব্লেম না করে, আমি কিন্তু আপনাকে জোর করে আনি নাই। আপনি নিজ ইচ্ছায় দেশ ছাড়ছেন। অরণ্য চকিত অতসীর দিকে তাকায়। মাঝে মাঝে অতসীকে তার খুব অচেনা লাগে, স্পেশালি বিদেশ আসার পর থেকে। মেয়েটা আগের মতো চুপচাপ শান্ত নেই, হঠাৎ হঠাৎ রেগে যায়, এমন এমন কথা বলে যা শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। 2 দিন আগের কথা, অতসী আর অরণ্য নেক্সট ফ্লিক্সের সিনেমা দেখছিল। রাত তখন, রাতের আকাশটা তারায় ঝলমল করছে।
সিনেমার কাহিনী খুব সুন্দর। একটা মেয়ের প্রতিশোধের দৃশ্য। মেয়েটা কত চাল খাটিয়ে তার স্বামীর উপর প্রতিশোধ নেয়। ছবির শেষে নিজ হাতে স্বামীকে হত্যা করে। সে হত্যার দৃশ্য কি ভয়ঙ্কর! যদিও অরণ্য জানে এসব ফেক, তবুও তার কাছে সব তার সত্যিকারের মতো লাগে। সে শিউরে উঠেছিল ক্ষণে ক্ষণে। ঠিক তখন অতসী কিরকম গলায় জানি বলল, যারা প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, তাদের জন্য এর চেয়ে জঘন্য শাস্তি হওয়া দরকার। এসব তো ডাল ভাত। অরণ্য হা হয়ে যায় অতসীর কথা শুনে, বিস্ময় নিয়ে বলে, এর থেকেও জঘন্য শাস্তি হয়? হয়। এক কোপে ধর আলাদা করে দেহ টুকরো টুকরো করা কোনো শাস্তির মধ্যে পড়ে না। আমি নায়িকার জায়গায় থাকলে কি করতাম জানেন? কি করতে? প্রথমে লোকটাকে বাঁধতাম, তারপর পায়ের আঙ্গুলগুলো জীবিত অবস্থায় একটা একটা করে ক্যাচ ক্যাচ করে কাটতাম। কাটা জায়গায় মরিচ লবণ ছিটিয়ে দিতাম, যেভাবে তরকারিতে দেই। দ্বিতীয় দিন পায়ের মধ্যে আগুন ধরিয়ে দিতাম। 5 মিনিট পর সে আগুন নিভিয়ে দিতাম। তারপর দিন পোড়া জায়গায় ইচ্ছে মতো কোপাতাম। চতুর্থ দিন হাঁটুর কাছ থেকে পাটায় কেটে ফেলে দিতাম পুরো। পঞ্চম দিন অরণ্যের পশম কাটা কাটা হয়ে ওঠে। সে শিউরে উঠে চেঁচায়, স্টপ, স্টপ অতসী। অতসীর ঠোঁট জুড়ে ধারালো এক হাসি। সে থামে না, বলে, এক কোপে মারলে একেবারেই কষ্ট শেষ। আমি তো ধীরে ধীরে মারতাম, একদম ধীরে ধীরে, তিলে তিলে, যেন মানুষটা নিজ চোখে নিজের মৃত্যু দেখতে পারে, যেন মানুষটা একসময় নিজের মৃত্যু কামনা করে। অরণ্য অবাক চোখে অতসীর দিকে তাকিয়ে থাকে। এসব শুনেই অরণ্যের বুক ঢিপঢাপ করা শুরু করেছে, শরীর ঘামছে। আর অতসী, সে নির্দ্বিধায় কিভাবে বলে যাচ্ছে এক এক করে। কি ভয়ঙ্কর আর নিষ্ঠুর লাগছে ওর হাসিটা। অরণ্যকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অতসী কপাল কুঁচকে ডেকে উঠল। এই যে! অরণ্য সম্বিত ফিরে পেয়ে জবাব দেয়, হুঁ। হা করে কি দেখেন? না কিছু না। দুপুরে কি খাবেন? তোমার ইচ্ছা। অতসী চলে যায়। অরণ্য অতসী যাওয়ার পথে দেখে মেয়েটা হুট করে কতটা চেঞ্জ হয়ে গেছে। এই পরিবর্তন কিসের? দিবার পা যেন চলছে না, এক প্রকার পা টেনে টেনে ঘরে ঢুকেছে। ঘরে ঢুকে নিজের রুমে দরজা আটকে দেয়। দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে অজান্তেই ঢুকরে ওঠে। তাদের সাজানো সংসারটা আচমকা এভাবে ওলটপালট হয়ে গেল কেন? কিভাবে? কি জন্য? দিবা খুব ভেবে উত্তর পায় না। তানমুনা ইসলাম মুখ ভোতা করে রাখলেও জহির ইসলাম আগ্রহী হয়ে আছেন। চোখ দুটো চকচক করছে তার। প্রিয়া বাড়ি ফিরতেই তিনি হড়বড় করে প্রশ্ন করলেন, অতসী ওখানেই আছে নাকি? দেখা করছিস? কি বলল? প্রিয়াম বিরস মুখে জবাব দেয়, অরণ্য অতসীর খোঁজ নেই কোনো। ওর ফ্যামিলি মেম্বারও জানে না কোথায় ওরা। অনেক আগে নাকি বাসায় রাগ করে অতসীকে নিয়ে বেরিয়ে গেছে অরণ্য, তারপর আর যোগাযোগ নাই। এসব কি বলিস? জহির ইসলামের ঠোঁট আপন শক্তিতে বাঁকা হয়ে যায়। যা বললো তাই বলতেছি। তোর সাথে মিথ্যে বলছে নিশ্চয়ই। নিজের ফ্যামিলি ছেড়ে দিছে ওই ছেলে, বিশ্বাসযোগ্য হয় না। আমার মনে হয় তোকে ওদের সাথে দেখা করতে দিবে না বলেই এগুলো বলেছে। প্রিয়া গলায় জোর দিয়ে বলে, না বাবা, আমি অরণ্যের আপুর চেহারা দেখেছি। ও আসলে চিন্তিত ওদের জন্য। উনি নাকি আজকে অরণ্যের সবচেয়ে ক্লোজ বন্ধুর কাছে যাবে ওর ঠিকানা খুঁজতে। বলেছে উনি পাইলে আমাকে জানাবে। সত্যি? জহির ইসলামের তবুও বিশ্বাস হচ্ছিল না। প্রিয়া মাথা নাড়ায়, সত্যি আব্বু। জহির ইসলাম ক্ষণকাল চুপ থেকে বললেন, তুই জানলে আমাকে জানাস। প্রিয়া আবার মাথা নাড়ালো। সন্ধ্যের দিক দিয়ে প্রিয়া নিজ থেকেই দিবার নাম্বারে ফোন করলো। দিবা বেলি বেগমের সাথে ড্রয়িং রুমে বসেছিল। প্রিয়ার নাম্বার চিনতে পেরে সে বেলি বেগমের সামনে থেকে উঠে আসে। নিজের রুমে গিয়ে ফোন রিসিভ করতেই প্রিয়া সালাম দিল। দিবাও সালামের উত্তর দেওয়ার পর প্রিয়া জিজ্ঞেস করে, অরণ্যের ঠিকানা পাইছেন আপু? দিবা অনেক ভেবেছে প্রিয়াকে ওদের বিদেশ যাওয়ার কথা বলবে কিনা। এমন তো হতে পারে জহির ইসলাম প্ল্যান করে প্রিয়াকে পাঠিয়েছে ওদের তথ্য নেওয়ার জন্য, যাতে ওদের ক্ষতি করতে পারে। কিন্তু ওরা যেহেতু এখন বিদেশ আছে, সো তারা জানলেও কিছুই করতে পারবে না। উল্টো অরণ্যের আশা চিরজীবনের জন্য বাদ দিয়ে দেবে, এই ভেবে দিবা বলল, পাইছি। প্রিয়া উদ্গীপ হয়ে বলল, কোথায় কোথায় ওরা? বিদেশ। বিদেশ? প্রিয়া চাপা চিৎকার করলো। দিবা বিষণ্ণ কণ্ঠে বলল, কোন দেশে আপু? দিবা এই প্রশ্নের উত্তর দিল না। ভান করলো সে জানে না। জানি না এটা। ওর বন্ধুগুলো বিদেশ চলে গেছে, তবে কোন দেশে সেটা কাউকে বলে জানি। প্রিয়া মনক্ষুণ হলো, বলে, কোনো কন্ট্যাক্ট নাম্বার? তাও জানি না। প্রিয়ার বুক ফুরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সে চুপ করে ফোপাতে লাগলো। দিবা উসকুস করলেও স্পষ্ট গলায় বলল, একটা সাজেশন দেই প্রিয়া। প্রিয়া ছোট্ট করে বলল, হুঁ। অরণ্যের চিন্তা একদম ঝেড়ে ফেলো মাথা থেকে। লাইফে আগাও। একজনকে না পেলে লাইফটাকে থামিয়ে রাখার মানে হয় না কোনো, বুঝেছো? চেষ্টা করব, কিন্তু পারবো না হয়তো। মানুষ চাইলে কি করতে না পারে বলো? তুমিও পারবা। আবার পড়াশোনা কন্টিনিউ করো, ভার্সিটিতে যাও, ফ্রেন্ডস বানাও, বন্ধু বান্ধব নিয়ে হ্যাং আউট করো। দেখবা আস্তে আস্তে সব দুঃস্বপ্নের মতো ভুলে যাবা। তোমার ভালোর জন্যই বলছি। আর যদি অরণ্যকেই ভেবে যাও সারা জীবন, তাহলে দুঃখ ছাড়া আর কিছুই পাবে না। প্রিয়া চুপ করে রইল জবাব না দিয়ে। দিবা বলল, ভালো থেকো, রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক সাহেব কঠোর নিয়ম মেনে চলেন।
প্রতিদিন রাত 10টার ভেতর বাসায় আসে, 10:30টার ভেতর খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যাওয়া তার নিয়মের একটি অংশ। অরণ্যের ঝামেলার জন্য মাঝখানে বেশ কিছুদিন তিনি এই নিয়ম মানতে পারেনি। তার ছোটোখাটো একটা জোট মিল আছে, সেখানে প্রায় 2 সপ্তাহ যেতে পারেনি। আর এই ঘটনা এই 2 সপ্তাহের ভেতরেই ঘটে গেছে। রাত 12টার দিকে বাড়ি ফিরে নাচকে বেলি বেগম, দিবা সবাই অবাক। রফিক সাহেব কেমন মাথা নিচু করে ক্লান্ত পা টেনে টেনে নিজের রুমে যান। দিবা চিন্তিত ভঙ্গিতে বলল, বাবার কি হলো মা? বেলি বেগম ঠোঁট টিপে বলেন, আমি কিভাবে বলবো? 12:30টার দিকেও যখন রফিক সাহেব খেতে আসেন না, দিবা তখন উস্কুল করে তার ঘরে চলে গেলেন। গিয়ে দেখেন কপালের ওপর হাত ভাঁজ করে রেখে রফিক সাহেব শুয়ে আছেন। তার চোখ দুটি খোলা, দৃষ্টি অস্থির। দিবা গলা নামিয়ে ডাকে, বাবা। রফিক সাহেব চমকে ওঠেন, ধর্মরিয়ে এদিক ওদিক তাকিয়ে বলেন, কে? দিবা নাকি? বাবা আমি। দিবা কাছে গিয়ে বসে। রফিক সাহেব শান্ত হন, আবার শুয়ে পড়েন। দিবা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার আব্বু? রফিক সাহেব গলায় কাঠিন্য যোগ করে জবাব দেয়, কি হবে? তুমি এরকম আচরণ করছো কেন? কি হয়েছে বলো? কোনো বিষয় নিয়ে চিন্তিত? না, আমার কিছু হয় নাই। ওই একটু অফিসিয়াল ঝামেলা। খুব বেশি ঝামেলা? রফিক সাহেব দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়েন। দিবা বলল, কি ঝামেলা? আমাকে বলা যাবে? আমি যদি কোনো সমাধান দিতে পারি। না, তেমন কিছু না, এসব বাদ দে। রফিক সাহেব হঠাৎ অন্যরকম গলায় বললেন, অরণ্য কোথায় থাকে জানিস কিছু? অরণ্যকে খুব দরকার রে। অফিসে ও থাকলে আমার অনেক সুবিধা হতো। দিবার বুক ফুরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে গলা নামিয়ে বলল, বাবা, অরণ্য এই দেশে নেই, ও বিদেশ। রফিক সাহেব চোখ বড় বড় করে অবিশ্বাস্য সুরে বললেন, চলে গেছে? দিবা মাথা নাড়ায়, হুঁ। রফিক সাহেব ক্ষণকাল একদম চুপ থাকলেন, কথা বলতে পারলেন না। তারপর একদম ভাঙা গলায় বললেন, কি কপাল আমার! একটা মাত্র ছেলেকে নিয়ে যা যা স্বপ্ন দেখছি তার একটাও পূরণ হলো না। আচ্ছা, ওর কাছে কি আমি বা তুই বা আমরা কেউই এত বড় হয়ে গেছি যে ও একটা বারো আমাদের জানিয়ে যেতে পারলো না? বলতো। দিবা কিছুই বলল না, নিরুত্তর থাকলো। রফিক সাহেব আবার বললেন, এখনও কে অনেক দরকার ছিল আমার, অনেক দরকার ছিল। কিন্তু ও থাক। যাদের ছেলের সন্তান নেই তারা কি চলে না? আমিও ভাববো আমার ছেলের সন্তান নেই, আমিও ওভাবেই চলবো। বয়স হয়েছে তো, কি হয়েছে? সব কিছু আমিই সামলাবো, সমস্যা নাই কোনো। দিবার কান্না পেয়ে যাচ্ছিল। সে অতি কষ্টে নিজের কান্না সামলে নিয়ে বলল, আব্বু, তোমার অফিসে দরকার পড়লে আমি জয়েন করি, আমি বিজনেস সামলাতে হেল্প করি। হুঁ। না, দরকার নেই। তুমি একা এত সব সামলাও, এবার থেকে আমিও থাকবো তোমার সাথে। সমস্যা কি বাবা? রফিক সাহেব মেয়েকে ধমক লাগালেন, বললাম না দরকার নাই, তুই ঘরের মেয়ে ঘরেই থাক। আমি বেঁচে থাকতে তোদের কারো কষ্ট হোক আমি চাই না। দিবার চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে রফিক সাহেবের বুকে নিজের মাথা চেপে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট বাবা। রফিক সাহেব মৃদু হাসলেন। কিছুই অন্য দিনের মতোই, তুলনায় আজকে পরিবেশ খুব সুন্দর। গত 3 দিন যাবৎ গড়ি গড়ি বৃষ্টিতে পথঘাট সব ভিজে একাকার। আকাশ সবসময় ধমধরা ভাব নিয়েছিল, থেমে থেমে কাঁদছিল বলে প্রিয়ার ধারণা। আজ 3 দিন পর রোদ উঠেছে। সূর্যি মামা মেঘের আড়াল থেকে ওকি দিয়ে প্রকৃতিতে বলছে, এই দেখো আমি এসেছি। সঙ্গে ফুরফুরে বাতাস। এত সুন্দর একটা পরিবেশেও প্রিয়ার মন আরও খারাপ হয়ে গেল। মন খারাপের কারণ অরণ্য না, প্রিয়ার বাবা। 12 দিন হতে চললেও উনি যেখানে জব করত সে জায়গা থেকে ওনাকে বরখাস্ত করা হয়েছে। কে জন্য করেছে তা খোলাখুলিভাবে উল্লেখ করেনি। জহির ইসলাম প্রথম কয়দিন প্রচুর উত্তেজিত ছিলেন, বারবার বলেছেন হ্যান করব ত্যান করব, কিন্তু শেষে আর কিছুই করতে পারেননি। এখন মাথা গোছ করে বারান্দায় বসে থাকেন চুপচাপ। প্রিয়া অনেক চেষ্টা করেছে নিজে একটা ভালো চাকরি করার জন্য, কিন্তু মাত্র এইচএসসি সার্টিফিকেট দিয়ে ভালো চাকরি চাইলে পাওয়া যায় না। যেসব পায় সেসবে প্রিয়ার পোষাবে না, যাতায়াত করতে করতে সব ফুরিয়ে যাবে। তবুও প্রিয়া হাল ছেড়ে বসে নেই, চারিদিকে খোঁজ লাগিয়ে দিয়েছে। ভালো মানের টিউশনি পেলেই তার বন্ধুরা তাকে জানাবে। কোচিংয়ের ব্যবসা খোলার পর থেকে টিউশন টিচারদের 12টা বেজে গেছে। মাত্র 12 দিন কারো চাকরি চলে যাওয়ায় এতটা কষ্ট হয় না যতটা না প্রিয়াদের হচ্ছে। তার বাবা যেখানে চাকরি করত, বলা হয়েছে সেখানে নাকি তিনি অনেক অসৎ উপায় অবলম্বন করেছেন, কাজের বিনিময়ে হিউজ পরিমাণ ঘুষ নিয়েছেন। এতদিন সব লুকিয়ে চুকিয়ে রাখলেও শেষ পর্যন্ত বড় কর্তা সব জেনে গেছে এবং ফলস্বরূপ তাকে বের করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অফিস থেকে তার নামে যে অ্যাকাউন্ট করা ছিল সেখানে প্রায় লাখ 13 টাকা তিনি জমা করেছিলেন, সেই সব টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি তার বাড়িটাকেও নিলামে ওঠাবে, এমনটাই শোনা যাচ্ছে কারো কারো মুখ থেকে। প্রিয়া দীর্ঘশ্বাস ফেলল। কিছুদিন আগেও তার ভালো ছিল, খুব ভালো ছিল। হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল? জহির ইসলাম যদিও বারবার বলেছেন তিনি কোনো ঘুষ টুস খাননি, সব টাকা তার জমানো টাকা, কিন্তু কে বিশ্বাস করবে তার কথা? এমনকি প্রিয়া নিজেও বিশ্বাস করে না তার বাবা কাউকে মারতে পর্যন্ত হায়ার করতে পারে। তার কাছে ঘুষ খাওয়া তো ডাল ভাত ব্যাপার। প্রিয়ার বুক চিরে আবার একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এখন সে হাড়ে হাড়ে বুঝতে পারছে তারা কতটা পাপ করে এসেছে অতসীর সাথে।
ইস, একবার যদি অতসীকে পেত। প্রিয়া দরকার পড়লে অতসীর পায়ে ধরে ক্ষমা চাইতো। এই দুঃসময়গুলো তার একদমই সহ্য হচ্ছে না, একদম না। অনেকদিন পরের ঘটনা। রাত 1টার দিকে বেলি বেগম আর দিবা উদ্বিগ্ন হয়ে পায়চারি করতে থাকে রুমে। দানি যদিও এখন জেগেছিল, কিছুক্ষণ আগে সে ঘুমিয়ে পড়েছে। তাদের উদ্বেগতার কারণ, রফিক সাহেবের কোনো খোঁজপাত্তা নেই। সন্ধ্যার পরপর তিনি অফিস থেকে বেরিয়েছেন, তারপর আর বাসায় আসেনি। এমনকি ফোনটাও বন্ধ। তিনি কোথাও কেউই জানেন না। বেলি বেগম একটু পরপর ফোপাচ্ছেন, আঁচলে মুখ মুছছেন। তাদের জীবনে একটার পর একটা একই সর্বনাশ আছে, তারা কেউই বুঝতে পারছে না। 3টার দিকে ফোন এলো একটা হাসপাতাল থেকে। রফিক সাহেব সিরিয়াস হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি আছেন। দিবা বেলি বেগম ছুটে গেলেন। হাঁপানি রোগের মতো মুখ ফুলে বড় বড় শ্বাস নেওয়ার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন রফিক সাহেব। চেনাই যাচ্ছে না তাকে। মুখটুক শুকিয়ে কি অবস্থা, চোখের তলা একটুখানির ভেতরে গর্ত হয়ে গেছে। দেবা হাউমাউ করে কেঁদে ফেলল। বেলি বেগম কাঁদলেন না, পাথরের মতো জমে ধপ করে বসে পড়ল। রফিক সাহেব ওদেরকে দেখে নিজেও কেঁদে উঠলেন। ফিসফিস করে বলার চেষ্টা করলেন, দুনিয়াতে অক্সিজেনের কম পড়েছে নাকি? এত কষ্ট হচ্ছে মা, তাও দম নিতে পারছি না। দেবা পাগলের মতো কেঁদে কেঁদে বলল, বাবা চুপ থাকো, একদম চুপ করে থাকো, একটুও কথা বলো না। রফিক সাহেব শত কষ্টের মাঝেও কিরকম জানিয়ে হাসার চেষ্টা করলেন। বললেন, আমার সময় ফুরিয়ে আসছে রে মা। এখন যদি তোদের সব না বলি, তাহলে আর কখনো বলতে পারবো না। কি বলবে বাবা? তুই অরণ্যকে খুঁজে বের কর মা, ওকে দ্রুত চলে আসতে বল। ও আসলে তারপর আমি সবাইকে বলবো একসাথে। এক্ষুনি খুঁজে বের কর মা, এক্ষুনি। রফিক সাহেবের আবার হাঁপানির মতো উঠল। এত খারাপ অবস্থা হলো যে নার্সরা ছুটে এসে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে গেলেন। রফিক সাহেব ঘুমিয়ে পড়ার পর দেবা করিডোরের এক কোণায় এসে দাঁড়ায়। রাত অনেক। এত রাতে কাউকে ফোন করা ঠিক না জেনেও সে ফোন করে আমিনকে। ঠিক বেঠিক ভাবার সময় এখন নেই। আমিন জেগেছিল। দেবার নাম্বারটা যদিও সেভ করা ছিল না, তবুও তার চিনতে একটু ভুল হলো না। সে ফোন ধরেই বলল, এত রাতে তুমি? ওপাশ থেকে দিবার কান্নার শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। আমিন আতঙ্কিত গলায় বলল, কি হয়েছে দিবা, কাঁদছো কেন? দিবা কান্নার দমক কমিয়ে কোনো রকমে বলল, তোমার কাছে অরুণের সাথে যোগাযোগ করার কোনো নাম্বার আছে? প্লিজ থাকলে দাও, প্লিজ। আব্বু, আব্বু হার্ট অ্যাটাক। দিবা কান্নায় ভেঙে পড়ে পুরো কথা শেষ করার আগেই আমিন অস্বস্তি নিয়ে তড়িঘড়ি করে অরণ্যের ইমো নাম্বারটা দিয়ে দিল। যদি অরণ্যের সাথে এরপর থেকে আর কখনো আমিন যোগাযোগ করেনি, তবুও সে নাম্বারটাকে সযত্নে রেখেছিল। অস্ট্রেলিয়ার আকাশে এখন ধবধবে সাদা মেঘ, তুলোর মতো নরম, হালকা ভেসে বেড়াচ্ছে অবিচ্ছিন্নভাবে। অরণ্য এক মনে আকাশের দিকে তাকিয়েছিল। একটা ছোট্ট রকেটের মতো কি যেন উড়ে যাচ্ছে। অতসী বলল, ওটা রকেট না, স্যাটেলাইট। অরণ্য পেছন করে দেখল কপালে ব্যস্ততার ভাঁজ ফেলে অতসী হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। অরণ্য বলল, কিভাবে বুঝলে আমি ওটাকে দেখছিলাম? এটা তো খুব সোজা ব্যাপার, তোমার চোখের দৃষ্টি অনুসরণ করলেই তো বোঝা যায়। ও এই দেখো, সাইকেল আর সাদা। কোন টি শার্ট নিব? অরণ্য প্রশ্ন বুঝতে না পেরে বলল, কোথায় কি নিবা? আরে প্যাকিং করছি, আমরা যাব না। কই যাব? বাংলাদেশ। অরণ্যের চোখ বড় বড় হয়ে যায়। সে অটফুট স্বরে বিড়বিড় করে, বাংলাদেশ। তারপর কপট রাগ নিয়ে বলে, মস্করা করছো? মস্করা করব কেন? আজব, সত্যি আমরা বাংলাদেশ যাচ্ছি। কোন কারণে যাব ওখানে? অরণ্যের গলা রাগী শোনায়। অতসী উত্তর দিতে গিয়ে মুচকি এসে বলে, এখন বলবো না, একটু পর নিজেই বুঝবা। অরণ্য হতবাক হয়ে অতসীর দিকে তাকিয়ে রইল। অতসী তখন মহানন্দে গোছগাছ করতে ব্যস্ত। অতসীর কথা সত্যি সত্যিই প্রমাণিত হলো। আধ ঘন্টার মাঝে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দিবার কল এলো। অরণ্য অনেক ইতস্ত করে ফোন তুলল। ফোন ধরতেই 100টা ঝাড়ি বকা রাগের সম্মুখীন হতে হবে, এটাই অরণ্য আশা করেছিল। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিবা কেটে কেটে সব ঘটনা খুলে বলল, আর যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসার জন্য অনুরোধ করলো। কোনো সন্তান তার বাবা মায়ের উপর যত রাগ পুষে রাখুক না কেন, বাবা মায়ের অসুখের কথা বা মৃত্যুসজ্জার কথা শুনলে সে নির্ঘাত সব ভুলে ছুটে যাবে। অরণ্য ছুটে এলো অতসীর কাছে। অতসী আগে থেকে কিভাবে জানলো তাদের বাংলাদেশ যেতে হবে? তা নিয়ে মাথা ঘামালো না, কোনো প্রশ্ন করলো না, শুধু ব্যস্ত গলাতে বলল, অনলাইনে আজকের মধ্যে ইমার্জেন্সি বাংলাদেশ ফ্লাইয়ের টিকিট কি পাবো অতসী? অতসীর ঠোঁটের কোণায় ধারালো হাসি। সে হাত পা নাচিয়ে উত্তর দিল, আমি টিকিট কেটে ফেলছি, আজ সন্ধ্যা 8টায় আমাদের ফ্লাইট। অরণ্য ভেবেছিল সবার সাথে দেখা হতেই দিবার হাতে একটা রামচর খাবে সে, কিন্তু দিবা অরণ্যের দিকে একবার মুখ তুলে তাকায়, কিন্তু আর কোনো কথা না বলে মুখ সরিয়ে নেয়। বেলি বেগম অরণ্যের সাথে কোনো কথাই বলে না। তাদের অভিমান জমেছে, অরণ্য বুঝতে পেরে নিজেও চুপ করে থাকে। অরণ্য আগে আগে রফি সাহেবের কেবিনের ভেতরে ঢুকে যায়। সে চলে যাওয়ার 30 সেকেন্ডের মাথায় অতসী করিডোরে ঢুকে। তাকে দেখামাত্র দিবা হনহন করে এগিয়ে আসে। ঝাঁঝালো গলায় বলে, এই মেয়ে, তোমাকে আমি কতটা সাপোর্ট করেছি, আর তুমি এইভাবে আমার ভাইকে নিয়ে উধাও হয়ে যেতে পারলে? তুমি তো সত্যিকার অর্থে খারাপ মেয়ে। তোমাকে সাপোর্ট করাটাই ভুল ছিল আমার।
তুমি আমাদের পরিবারটাকে একদম ধ্বংস করে দিছো। তোমার কারণে আজকে আমাদের সবার এই দশা। অতসীর জবাব দেওয়ার আগে বেলি বেগম ক্রন্দনরত স্বরে বললেন, ওরে বলে লাভ কি? দোষ তো আমার ছেলের। আমার পেটটাই তো ভালো না। যদি আমার ছেলে আমাদের চিন্তা করতো তাহলে ওর কথা শুনতো না। সে কি নিজের ভালো মন্দ বোঝে না? সে কি বাচ্চা, শিশু? দিবা বলল, অরণের সাথে আমি আর কথা বলবো না। আব্বুর এই অবস্থা দেখে ওকে ফোন দিছি। আর না, ওকে আমি চিনি না। একটু থেমে অতসীর দিকে তাকিয়ে যোগ করে, ও তো অতসী নিয়েই থাকুক। এসব শুনে অতসীর রেগে যাওয়া উচিত ছিল, কিন্তু অতসী রাগল না। হাসি মুখে কঠিন করে বলল, আপনাদের সব কথার জবাব দিতে মোটেও ইচ্ছে করছে না। তারপর গটগট করে হেঁটে চলে গেল কেবিনে। দিবার আগে ফুঁসে উঠে বলল, দেখছো মা, দেখছো কতটা বেদব। এর থেকে প্রিয়া হাজার গুণে ভালো ছিল। অ্যাটলিস্ট আমাদের সঙ্গে বেদবি তো করতো না। বেলি বেগম জবাব দিলেন না। তার কান্নার বেগ বাড়তে লাগলো। অসুস্থ রফিক সাহেবকে দেখে অরণ্যের প্রথমবারের মতো মনে হলো সে ভুল করেছে, বিরাট বড় ভুল করেছে। এভাবে কাউকে না জেনে বিদেশ চলে যাওয়া, আবার সেখানে গিয়ে যোগাযোগ না করাটা তার জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে আখ্যায়িত হয়ে থাকবে। কিভাবে পারল সে? অরণ্য নিজে নিজেই প্রশ্নের উত্তর পেল না। শুধু তার মনে হলো তাকে পাল্টে ফেলার পেছনে অতসীর বিরাট বড় হাত আছে। অরণ্য ইতস্ত করে কাপা গলায় ডাকল, বাবা। রফিক সাহেব তখনই চোখ মেলেন। তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। অরণ্য ছুটে গিয়ে রফিক সাহেবের একটা হাত শক্ত করে ধরে ফেলল। রফিক সাহেব খুশিতে প্রফুল্লিত হয়ে বললেন, ভাবছিলাম মরণের আগে তোরে আর দেখে যেতে পারবো না। অরণ্য মেয়েকে রাগ দেখায়, কী সব বলো বাবা, এসব মরণ টরণের নাম মুখে আনবে না তো প্লিজ। রফিক সাহেব নিরস্ত গলায় বললেন, অনেক বড় পাপ করেছি বাবা, সেই পাপের ফল আজ আমি পাচ্ছি। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ, আমার সংসার পরিবার সেটাও শেষ। এখন শুধু আমি শেষ হওয়া বাকি। যেই পাপ আমি করেছি সেটা সবাইকে বলে যেতে চাই। এতে যদি কবরের আযাব একটু কম হয়। অরণ্য চোখ কপালে তুলে বলল, কিসের পাপ? বলছি তার আগে বাসা নিয়ে যাওয়ার ব্যবস্থা কর আমাকে। হাসপাতালে এত সব বলা যায় না। অরণ্য আগামাতা কিছুই বুঝল না। তবুও রফিক সাহেবের জোরাজুরিতে তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। সঙ্গে একজন নার্সও নিল, যে কোনো প্রয়োজনে যেন তার সাহায্য পাওয়া যায়। শুধু তাই না, রফিক সাহেব একটা খাম অরণ্যের হাতে দিয়ে বললেন, সেটা বিদেশের এক ঠিকানায় পোস্ট করে দিতে। চিঠিটা যেন দ্রুত সেখানে পৌঁছায়, সে ব্যাপারটাও তদারকি করতে। চিঠিটা কার, কোথায় যাবে, কেন যাচ্ছে, সেসব কিছু নিয়ে অরণ্য অনেকবার রফিক সাহেবকে জিজ্ঞেস করলো, কিন্তু রফিক সাহেব মুখ খুলে কিছুই বললেন না। অরণ্য যখন চিঠিটা নিয়ে বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো, ঠিক তখনই অতসী শাড়ির আঁচলে আঙ্গুল প্যাঁচাতে প্যাঁচাতে ঠান্ডা স্বরে বলল, চিঠিটা দেওয়ার কোনো দরকার নেই। আপনি যার কাছে চিঠিটা পৌঁছাতে যাচ্ছেন সে আর 2 মিনিট 2-এর ভেতর এখানে উপস্থিত থাকবে। রফিক সাহেবের বুক ধরফরানি বেড়ে যায়। তিনি একটা হাত বুকে চেপে বড় বড় চোখ করে বললেন, কে তুমি? উত্তরে অতসী হেসে বলল, সে এসে বলবে আমি কে। এমন সময়ে ঘরের মধ্যে জহির ইসলাম, প্রিয়ার মা ঢোকে। তাদেরকে দেখে অরণ্য, বেলি বেগম, রফি সাহেব প্রচুর চমকে যান। দিবা অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাতে থাকে বারবার। শুধু অপ্রস্তুত হয় না অতসী, সে পূর্বের ন্যায় শান্ত শীতল গলায় বলে, তোমরাও এসে গেছো? কে খবর দিল? দিবা উসখুস করে বলল, আমি দিছি খবর। প্রিয়াকে বলছি যে তোমরা আসছো। যদি প্রিয়া তোমাদের সাথে দেখা করতে চায় তবে যেন এক্ষুনি আসে। ও নাকি অরণ্যের সাথে কিসের কথা আছে। অরণ্য আগুন গরম দৃষ্টির মধ্যে একগুচ্ছ বিষয় নিয়ে দিবার দিকে তাকালো। তার বোন কি পক্ষ বদল করেছে? প্রিয়ার জন্য তার এত খাতির হলো কবে থেকে? অরণ্য একগাদায় বিরক্তি নিয়ে বিড়বিড় করে, না জানি আমার অনুপস্থিতিতে কত কি হয়ে গেছে এখানে। তারপর গলা খ্যাক করে প্রিয়ার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলে, এখনও তোমার সাথে কিসের কথা থাকতে পারে আমার? প্রিয়া থতমত খায়, তার চোখে জল ছাপিয়ে ওঠে। অরণ্য কতটা বদলে গেছে। তার সাথে আর কিছুই না থাকুক, একটু ভালো ব্যবহার কি করতে পারে না? প্রিয়া নিচু কণ্ঠে বলে, আমি তোমার থেকে। বাকি কথা শেষ করার আগেই জহির ইসলাম চেঁচিয়ে বলেন, আমি জানতাম আমার মেয়েকে তুমি উল্টাপাল্টা কথা বলবে, এই জন্যে আমরা সাথে এসেছি। শোনো ছেলে, তোমার তেজ অনেক দেখেছি, অনেক সহ্য করেছি। যে ভুল তুমি করেছো সেসব ভুলে গিয়ে এখন শান্ত আছি। তার মানে এই না যে আমার মেয়ের সাথে তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কথা বলবে। অরণ্য এক কদম সামনে এগিয়ে কাটা কাটা গলায় বলল, 100 বার বলবো আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। তাহলে কেন আসছি ও? নিজের মেয়েকে লাজ লজ্জা কী জিনিস সেটা শেখার নাই? এরকম বেহায় মেয়ে আমি আমার বাপের জন্মেও দেখিনি। মুখ ভেঙে ফেলবো তোর। জহির ইসলামও এক কদম এগিয়ে আসে অরণ্যের দিকে। রফি সাহেবের শ্বাসকষ্ট ক্রমাগতই বাড়তে থাকে। বুকের ব্যথাটা এবার প্রকট আকার ধারণ করে পেট মেরুদণ্ডেতেও ছড়িয়ে পড়তে লাগলো। তার চেহারা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছিল। অতসী তার দিকে একবার তাকিয়ে হন্য পায়ে অরণ্যে আর জহির ইসলামের মাঝামাঝি এসে দাঁড়ায়। জহির ইসলামকে এক নজর দেখে নিয়ে অরণ্যকে বলে, আপনার বাবার শরীর খারাপ করছে, প্লিজ চুপ থাকেন। বাবার শরীর খারাপ করছে শুনে শুধু অরণ্যই না,
ঘরে উপস্থিত সবাই সব ভুলে রফিক সাহেবের দিকে আতঙ্ক নিয়ে তাকায়। নার্স ড্রয়িং রুমে ছিল, তাকে রফিক সাহেব বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। ফ্যামিলির আলোচনায় বাইরের মানুষ থাকাটা গুরুত্বপূর্ণ না। অরণ্য গিয়ে তাকে ডেকে আনলো। নার্স এসে অক্সিজেনের পরিমাণ পরিমাপ মতো সেট করে মাস্কটা রফিক সাহেবের মুখে লাগিয়ে দিল। তারপর আস্তে আস্তে রফিক সাহেব আবার শান্ত হয়ে যান। শরীরের ব্যথাগুলো ভোঁতা হয়ে আসে তার। অতসী বলে, এনার এই অবস্থা আর আপনারা সবাই ঝগড়া নিয়ে আসেন, আজব। অরণ্যের কে যেন হলো, সে তীরে আসে অতসীর দিকে। আচমকা অতসীর গলা চেপে ধরে তাকে ধাক্কা মেরে দেওয়ালে নিয়ে ঠেসে ধরে। আগুন গরম চোখ তাক করে বজ্রকণ্ঠে বলে, তোমার জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। তুমি কে অতসী? কে তুমি? কেন আমার জীবনে আসো? কি জাদু করছো আমাকে? বলো, কেন আজকে আমার এত সব সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে? বলো কেন? কেন তোমাকে খুব অচেনা অজানা লাগে? বলো, তোমার ভেতরে এত রহস্য কেন? বলো। একদমই বলে অরণ্য থামে। দম নেয় অতসীর দিকে আগুন দৃষ্টিতে তাকায়। যদি অরণ্যের চোখ দিয়ে আগুন বের হওয়ার রাস্তা থাকতো, তবে এতক্ষণে অতসী ঠিক ঝলসে যেত। চোখজোড়া সজল হয়ে ওঠে, তবুও ঠোঁটের কোণায় তার ধারালো হাসিটা অক্ষুণ্ণ রেখে বলে, আমি? আমি কে? ঠিক তখনই রুমের দরজা থেকে একটা অচেনা কণ্ঠ শোনা যায়। সে যেন বলছে, ও আমার মেয়ে, লিলির মেয়ে। সবাই দরজার দিকে দ্রুততার সঙ্গে তাকায়। অরণ্য অতসীকে ছেড়ে দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। এই মহিলাটাকে? একটু মোটা, বেটে গোছের, কিন্তু অপূর্ব রূপের অধিকারী। যৌবনের সময় এই মহিলা যে আগুন সুন্দরী ছিল, সে নিয়ে কোনো সন্দেহ নেই। সবচেয়ে বেশি অবাক হন জহির ইসলাম। তার চোখ দুটো যে কোনো সময় কোটর ছেড়ে বেরিয়ে আসতে পারে। তিনি অস্ফুস্বরে বিড়বিড়ায়, লিলি। সবার মাঝে যখন প্রগাঢ় নিস্তব্ধতা, তখন অতসী পায়ে পায়ে হেঁটে লিলির পাশে গিয়ে দাঁড়ায়। দু চোখে ট্যাপ ছেড়ে দিয়েছে ততক্ষণে। ঝরঝর করে অঝোর ধারায় পানি পড়ছে তার গাল বেয়ে। লিলি দুহাত দিয়ে শক্ত করে অতসীকে জড়িয়ে ধরে। সময় নিয়ে অতসীর কপালে চুমো এঁকে দিয়ে বলে, আমার সাহসী বাচ্চা। অতসী হামলে পড়ে মায়ের বুকে। এত বছরে জমানো কান্না ঝর্ণার স্রোতের মতো বইতে শুরু করে। লিলির চোখজোড়া অশ্রুজলে ভরে উঠতে থাকে। সে সামান্য হেসে অতসীর পিঠে হাত বুলিয়ে দেয়, বলে, একটু আগে বললাম সাহসী বাচ্চা, আর এই কিনা সাহসী বাচ্চার নমুনা? এত কাঁদে কেউ? হইছে হইছে, এবার মুখতল দেখি, চোখ মোছ। লিলি নিজেই হাতের আজলায় ভরে অতসীর মুখটা তুলে ধরে। তার চোখের পানি মুছে দিয়ে অতসীর কপালে আবার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আর কষ্ট নেই মা, আর কষ্ট নেই। আর কেউ তোকে আমার থেকে আলাদা করতে পারবে না। তোর যে শৈশবটা নষ্ট হয়ে গেছে, সেটা তো আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু শৈশবের পাওনা আদরটুকু নিংড়ে নিংড়ে দেব তোকে, ওয়াদা করছি। অতসীর চোখ দিয়ে তখনও পানি গড়িয়ে চিবুক স্পর্শ করে। সেই অবস্থাতেই অতসী মাথা নাড়ে। লিলি আর থামান না, কাদুক মেয়েটা। অতসীকে পাশে রেখে লিলি কয়েক কদম সামনে গিয়ে একবার প্রিয়ার মায়ের দিকে তাকায়। তারপর জহির ইসলামের দিকে তাকিয়ে বলে, কেমন আছো? জহির ইসলাম যেন একটা ঘোরের মধ্যে আছেন। তিনি এখনও বিশ্বাসই করতে পারছেন না যে তার সামনে লিলি দাঁড়িয়ে আছে। সেই লিলি, যাকে সে স্বপ্ন দেখিয়ে তার বড়লোক বাবার বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসেছিল। জহির ইসলাম ঘোরগ্রস্ত গলায় জবাব দেয়, ভালো। হঠাৎ লিলি বিষাদ মাখা কণ্ঠে বলে, একসময় বলতাম মেয়েরা সব দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে না। একসময় বলতাম, তুমি যদি আমাকে রেখে অন্য কারোর সাথে কথা বলো, তাহলে তোমাকে গুলি করে মারবো, নয়তো নিজে মরে যাব, কারণ তোমার পাশে অন্য কাউকে আমি সহ্য করতে পারবো না। অথচ দেখো, আজকে তোমার পাশে অন্য কেউ, যার সঙ্গে দীর্ঘ বছর যাবৎ সংসার করে আসছো তুমি। অথচ আমি না তোমাকে মারছি, না নিজে মরছি, ঠিকই সহ্য করে গেছি। নিয়তি, ভাগ্য, জীবন, কত অদ্ভুত তিনটা কথা, তাই না? জহির ইসলাম ভালো মন্দ কিছুই বলতে পারলে না। হঠাৎ করে একটা তীব্র অপরাধবোধ তাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরল। প্রিয়ার মা এতক্ষণ চুপ করে থাকলেও এবার বলেন, আগের সব ভুলে যাওয়াই ভালো না? লিলি তার দিকে তাকিয়ে নিজের রাগটা সামলে বললেন, সব ভুলে যাওয়া যায়, কিন্তু যারা জীবন নষ্ট করে দেয় তাদের ভোলা যায় না। লিলি এবার হেঁটে হেঁটে অরণের সামনে এসে দাঁড়ায়। একবার ওকে দিয়ে রফিক সাহেবকে দেখে জয়ের হাসি হাসেন। রফিক সাহেব তখন থরথর করে কাঁপছে শুধু। লিলি বলতে শুরু করলেন, তোমার সব প্রশ্নগুলো আমি আস্তে আস্তে শুনেছি। তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকে এখানে এসেছি। শোনো অরণ্য, অতসী আমার মেয়ে, আমার আপন মেয়ে। এই যে আমার পেট, এখানে খুব যত্নে ওকে 9.5 মাস রেখেছিলাম। হাড় ভাঙা যন্ত্রণা সহ্য করে ওকে দুনিয়ার আলো দেখিয়েছিলাম। ওকে নিয়ে আমার স্বপ্ন ছিল আকাশচুম্বী, কিন্তু তোমার বাবার কারণে আমার একটা স্বপ্ন পূরণ হয়নি। অরণ্যের সাথে সাথে বেলি বেগম, দিবা, প্রিয়ার মায়ের মুখ হা হয়ে যায়। জহির ইসলামের চোখ দুটো আরও বড় হয়। অরণ্য প্রচণ্ড বিস্ময় নিয়ে প্রশ্ন করে, আমার বাবার কারণে? হ্যাঁ, তোমার বাবার কারণে। অতসী তখন খুব ছোট। জহির অফিসের ফালতু কিছু ছেলেদের সাথে মিশে খারাপ হয়ে গিয়েছিল অনেকটা। আমাকে মারধর করতো প্রায় রাতে। আমার বাবার বাড়ি থেকে আমাকে টাকা নিয়ে আসার জন্য বলতো। উঠতে বসতে গালি শুনতে হতো। এমনও দিন গেছে,
একদিনে 4-5 বার আমি মার খেয়েছি ওর হাতে। আমার বাবা অনেক বড়লোক ছিলেন। জহিরের পরিবার ছিল মধ্যবিত্ত। আমার বাবা তাই জহিরকে মেনে নেননি। তখন জহির আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ঘর ছাড়া করে। আমি পালিয়ে আসি ওর সাথে, বিয়ে করি, সংসার করি। ও বলেছিল বিয়ের পর আমার পরিবার মেনে নিবেই। কিন্তু আমার বাবা কেমন মানুষ ছিলেন বোঝাতে পারবো না। বিয়ের পর কি, অতসী হওয়ার পরেও তিনি আমাকে মেনে নেননি, আমাকে ত্যায্য করেছিলেন। আমিও সব ভুলে জহিরকে নিয়ে নতুন জীবন করতে ব্যস্ত ছিলাম। কিন্তু জহিরের বদলে যাওয়াটা আমি মেনে নিতে পারিনি। আমি অনেক চেষ্টা করেও ওকে ভালোর পথে ফেরাতে পারিনি। ও দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। ওর অত্যাচারগুলো দিন দিন অসহনীয় হয়ে উঠেছিল। ও শুধু আমাকেই না, অতসীকে পর্যন্ত মেরে ফেলতে চাইছিল। মোট কথা, আমার আর অতসীর জীবন তখন রিক্সি ছিল প্রচুর। সেরকম সময়ে আমার সাথে দেখা হয় তোমার বাবার। একটা ট্রেলার্সের দোকান ছিল। সেখানে যে মহিলাটা বসতো ও আমার বান্ধবীর মতো ছিল। ও আমার ব্যাপারে সব জানতো। ওই মহিলা থেকেই তোমার বাবা আমাকে উইকনেস সম্পর্কে জানতে পারে। এরপর আমার সাথে যোগাযোগের চেষ্টা চালায় অনেক। আমি বাইরে বের হলেই আমাকে ফলো করতো, পিছু নিত। একসময় আমি নিজ থেকে তোমার বাবার কাছে গেলাম, জিজ্ঞেস করলাম কেন সে আমাকে ফলো করে, কি কারণ। তোমার বাবা আমায় জানায় সে আমাকে সাহায্য করতে চায়। জহিরের কাছে থাকলে আমাকে আর আমার মেয়েকে যে কোনো সময়ে কোনো বড় ক্ষতির মুখে ফেলে দিতে পারে। তাই তোমার বাবা চায় আমাকে এই ধরনের সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি তোমার বাবা আমাকে একটা হাতের কাজের প্রতিষ্ঠানে ভর্তি করে দেবে বলে একদিন আমাকে নিয়ে বের হয়। আমি অতসীকে সাথে করে নিয়ে যেতে চাইলে সে মানা করেছিল। বলেছিল যেখানে যাচ্ছি সেখানে ছোট বাচ্চা নিয়ে গেলে সমস্যা, হয়তো আজই আমাকে ভর্তি নিয়ে ক্লাসে বসিয়ে দিতে পারে। তাই আমি পাশের বাসার একজনের কাছে অতসীর দায়িত্ব দিয়ে সরল মনে তোমার বাবার সাথে রিকশায় উঠি। বিশ্বাস করো বাবা, আমার উদ্দেশ্য ছিল আমার জীবন আর আমার মেয়ের জীবনটা একটু গুছিয়ে নেওয়া, আমাদের জীবনে সুখগুলোকে আবার ধরে আনা, এর বেশি কিছু না। কিন্তু কে জানতো ভাগ্য আমাকে এত বড় বিপদের মুখে ফেলে দিবে। লিলি থামলেন, দম নিলেন বুক ভরে। তার চোখে এক ধরনের ঘৃণা ফুটে উঠল। সেই ঘৃণা ভরা চোখে তিনি রফিক সাহেবের দিকে তাকালেন। রফিক সাহেব লজ্জায় মাথা হেঁট করে বসে আছে। লিলি আবার বলতে শুরু করলেন, তোমার বাবা আমাকে কোনো কারিগরি প্রতিষ্ঠানে নিয়ে যায়নি, একটা ফ্ল্যাট বাসার 7 তলায় নিয়ে যায়। সেখানে প্রতিষ্ঠান বলে আমাকে ভেতরে ঢুকিয়ে আটকে ফেলে। তোমার বাবার উদ্দেশ্য ছিল আমাকে আমাকে ভোগ করা। সে সফল হয়। ফ্ল্যাটে ঢুকতে দেরি, আমার উপর তার ঝাঁপিয়ে পড়তে দেরি হয়নি। আমার থেকে আমার ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলে, আমার হাত পা মুখ বেঁধে ফেলে। আমি অনেক আকুতি করেছিলাম আমাকে যেতে দেওয়ার জন্য, নয়তো আমার মেয়েটাকে ওর বাবা যে মেরে ফেলবে। আমার মেয়েটাকে রক্ষা করার মতো কেউ নেই যে। কিন্তু তোমার বাবা একবারের জন্যও শোনেনি। দীর্ঘ 4 মাস আমি সেই ফ্ল্যাটে বন্দি থাকি। 4টা মাস। সেই 4টা মাস আমার জীবনের সবচেয়ে ভয়াবহ 4 মাস ছিল। আমি 71-এর পাকিস্তানিদের অত্যাচার দেখিনি, কিন্তু তোমার বাবার পৈশাচিক চেহারা দেখেছি, মানুষরূপী জানোয়ার দেখেছি। 4 মাস পর একদিন আমি পালিয়ে যেতে সফল হই। আমি প্রথমে জহিরের বাসায় যাই। গিয়ে দেখি ও ওখানে নেই, বাসা বদলে অন্য কোথাও গেছে। এরপর অনেক চেষ্টা করে ওর বাসা খুঁজে পাইনি। ওর যে নাম্বারটা আমি মুখস্থ ছিল সেটা বন্ধ ছিল। তারপর বাধ্য হয়ে আমার বাবার সাথে যোগাযোগ করি, সব খুলে বলি। বাবা আমাকে একটা শর্তে ফিরিয়ে নেয়, যদি জহিরকে ভুলে আমি একা হয়ে যেতে পারি। এদিকে জহিরকেও পাচ্ছি না, অপরদিকে মানুষের বাসায় কয়দিন থাকা যায়। বাধ্য হয়ে আমি আমার বাবার বাসায় গিয়ে উঠি। বাবা আমাকে অনেক জোর করেন বিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারেননি। আমি বিয়ে করব না দেখে আমি বিদেশ চলে যাই। আমার মেয়েকে নিয়ে যেসব স্বপ্ন আমি সাজিয়েছিলাম তার সবটা চুরমার হয়ে গিয়েছিল এভাবেই। লিলির চেহারা ক্লান্ত দেখায়, মনে হয় তিনি জীবন যুদ্ধে ক্লান্ত এক নারী। লিলি থামতেই অতসী বলতে শুরু করে, বাবা আমাকে কখনো মায়ের ব্যাপারে বলেনি। সে ভেবেছিল মা আমাকে ফেলে অন্য কারো হাত ধরে চলে গেছে, কিন্তু আমার বিশ্বাস হয়নি কোনো মাকে তার সন্তানকে ফেলে চলে যেতে পারে। বড় হওয়ার পর একদিন দাদিকে সব জিজ্ঞেস করি। দাদি বলবে না করেও মায়ের ব্যাপারে বলে। মায়ের ছবি দেখায়, সেই প্রথম মাকে চিনি। এরপর অনেক খুঁজি, অনেক চেষ্টা করি, কিছু একটা তো উপায় থাকবে মায়ের সাথে যোগাযোগ করার। একদিন প্রিয়ার ফোন ঘাঁটতে গিয়ে ফেসবুকে ঢুকে যায়। ফেসবুকে গিয়ে লিলি নামের একটা আইডি চোখে পড়ে আমার। আমি মায়ের নাম জানতাম, তাই আইডিতে ঢুকি। ছবিগুলো ঘাঁটতে গিয়ে একটা মাত্র ছবি পাই, সেটা মায়ের। আমি চিনে ফেলি। সেদিন যে কি খুশি ছিলাম আমি। এরপর সুযোগ পেলেই মায়ের সঙ্গে কথা বলতাম। মা বিদেশ থেকে টাকা পাঠিয়েছিল, সেই টাকা দিয়ে বাটন ফোন কিনে নিয়েছিলাম। সেটা দিয়েই কথা বলতাম মায়ের সাথে। মা আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। এরই মাঝখানে অরণ্যকে দেখি আমি, ওনাকে ভালো লেগে যায়। আর এরপর প্রিয়ারও অরণ্যের প্রতি আগ্রহ আছে শুনে মাকে সব শেয়ার করি। মা আমার কাছে অরণ্যের ছবি চায়। মা চেয়েছিল সে অরণ্যের সাথে কথা বলবে, আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিবে।
প্রিয়ার ফোন দিয়ে অরণ্যের ছবি ফেসবুকে মায়ের কাছে পাঠায়। অরণ্যের আইডিটাও পাঠায়। অরণ্যের আইডি ঘাঁটতে গিয়ে একটা ফ্যামিলি ফটো পায় মা। সেখানে রফিক সাহেবকে দেখেই চিনি যান। এরপর মায়ে আমাকে সব বলে দেন কিভাবে কি করতে হবে। আমার কাজ ছিল অরণ্যকে বিয়ে করে তাকে কোনোভাবে বিদেশ নিয়ে আটকে রাখা। আমি সেটাই করি। মাঝ দিয়ে বাবা আমাকে মারার জন্য যেসব প্ল্যান করেন সেগুলো আমার প্ল্যান এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছে। অতসী হেসে ফেলে এই কথার সময়। তারপর আবার বলল, অরণ্যকে বিদেশ নিয়ে আটকে রাখি আমি। এর মাঝে মা অরণ্যের বাবাকে শাস্তি দেওয়ার জন্য তার ফ্যাক্টরিতে হওয়া 2 নম্বরী কাজগুলো খুঁটে খুঁটে বের করে অ্যান্ড সেগুলো পুলিশের কাছে পাঠিয়ে দেয় উইথ প্রুফ। আমি এসব না করলেও রফিক শাস্তি পেত। যার যার কর্মফল তাকে তো ভোগ করতেই হবে, বললেন লিলি। বেলি বেগম ধপ করে মাটিতে বসে পড়েন। দিবা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে কাঁদতে থাকে। অরণ্য, প্রিয়া, প্রিয়ার মা, জহির ইসলাম, কারো ঠোঁটে ভাষা নেই। রফি সাহেব পাথরের মতো জমি আসিয়ে খাটে হেলান দিয়ে। তার চোখ দুটো আধবোজা। তাকে দেখে মনে হচ্ছে তার অপরাধের জন্য আছে অনুতপ্ত। লিলি হাসলেন। এই হাসি জয়ের হাসি। বললেন, আমি অতসীকে নিয়ে কানাডা ফিরে যাব। অরণ্য বাবা, যদি তোমার ইচ্ছে করে অতসীর সাথে সংসার করার, তবে তুমি কানাডা চলে এসো। আর যদি তোমার সম্পর্কটাকে এখানেই ভাঙতে ইচ্ছে করে, তবে ভেঙে ফেলো। লিলি অতসীর দিকে ফিরে তাকিয়ে বলে, চল মা। অতসী বিনা বাক্যে ব্যয়ে একবার শুধু অরণ্যের দিকে তাকিয়ে তার মায়ের হাত ধরে। 2 মামিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে থাকে সোনালী ভবিষ্যতের উদ্দেশ্যে। অতসীকে দেখে মনে হয় একটা ছোট্ট বাচ্চা মেয়ে, নার্সারিতে পড়ে। স্কুল ছুটির পর মায়ের হাত ধরে বাসায় ফিরে যাচ্ছে। অরণ্য ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তাদের যাওয়ার পথে। এমন সময়ে দিবা চিৎকার করে ওঠে, বাবা বলে। অরণ্যের হুঁশ আসে। সে রফিক সাহেবের দিকে এগিয়ে যায়। দেখে তার বাবা শান্ত হয়ে খাটে হেলান দিয়ে বসেছিল না। তার প্রাণ পাখি অনেক আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে অজানার উদ্দেশ্যে। অরণ্য ধগলটা সামনে নেয়। চিৎকার চেঁচামেচি করে না, হইচই করে না। শান্ত চোখে রফিক সাহেবের দিকে তাকিয়ে থেকে দিবার বেলি বেগমকে বলে, আব্বুর দাফনের পর আমরা সবাই কানাডা চলে যাব। ফরএভার, তৈরি থেকো। সমাপ্ত।